আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মেডিকেল প্রিপারেশন খুব সুন্দরভাবে নিচ্ছ। তোমরা অবশ্যই অবাক হচ্ছ যে ইঞ্জিনিয়ারিং এর টিচার মেডিকেলে কি করছে। প্রবলেম নাই, আমরা হচ্ছে একদম চিন্তার কিছু না। আমরা হচ্ছে জাস্ট এক দুইটা চ্যাপ্টার এমসিকিউ সলভ করাবো, যে আসলে কিভাবে শর্টকাট ছাড়াও এমসিকিউগুলো ডিটেলসে সলভ করা যায়, বা তোমার যখন আননোন কিছু প্রবলেম আসবে বা অপরিচিত কিছু এমসিকিউ আসবে কিভাবে তুমি সলভ করবা তোমার যারা নলেজ থেকে। ঠিক আছে? সো এর বাইরে হচ্ছে ভাইরা কেন এই এমসিকিউগুলো সলভিং দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ভাইয়া তোমরা জানো যে মেডিকেলে সবচেয়ে বেশি পরিমাণ এমসিকিউ কমন পাবা। ভাই বলতেছে কমন, হুবহু কমন পাবা মেইন বই থেকে। এখন মেইন বই কিন্তু অনেকগুলো হইতে পারে। আমি যদি জাস্ট ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে বলি, আমাদের হচ্ছে প্রায় 40টা প্লাস রাইটারের মেইন বই থাকে। সো যখন কোয়েশ্চেন কমন আসে, কোন বই থেকে আসবে ভাইয়া? অনেকে বলে থাকে ইসাক স্যারের বই থেকে আসবে। ইসাক স্যারের বই থেকে আসে এবং অন্য বই থেকেও মাঝে মাঝে আসে। সো যেই স্টুডেন্ট হচ্ছে ইসাক স্যারের বই পড়ছে, ওর তপন স্যারের বই থেকে আসে এমসিকিউ হয়তো পারবে না বা কমন পড়বে না, পারবে বাট কমন হয়তো পড়বে না। বাট তপন স্যারের বই থেকে যে এমসিকিউটা আসছে, যে ইসাক স্যারের বই পড়ছে ও হয়তো তপন স্যারের এমসিকিউটা পারবে না বা কমন পাবে না, রাইট? সো এইরকম প্রবলেমগুলো যাতে না হয়, ভাইরা হচ্ছে সবগুলা বই কম্বাইন করে সবগুলা বইয়ের এমসিকিউ গুলা নিয়ে তোমাদের সলভিং ক্লাস দিচ্ছি। তোমরা ক্লাসটা করলে তোমাদের বলা যায় যে বাংলাদেশের মধ্যে যতগুলো রাইটার আছে সবগুলো রাইটারের এমসিকিউ তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করে ফেলতে পারবা। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, আমরা হচ্ছে নিজেরা করতে একটু অলসতা অনুভব করি। সো এটার জন্য হচ্ছে তোমরা জাস্ট ধরো যারা একটু অলস ভাইয়ের মতো, ওরা হচ্ছে ভাইয়ের জাস্ট কথাগুলো শুনবা, ভাই কিভাবে সলভ করি ওইগুলো দেখবা, দেখবা মোটামুটি তোমার বইটা রিভিশন হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, এক্সামের লাস্ট মোমেন্টে তোমার হয়তো রিভিশন দেওয়ার টাইম নাও পেতে পারো, বা তুমি হয়তো এমসিকিউ গুলা ওইভাবে নোট করে পড়ো না, থিওরিগুলো নোট করে পড়ো। সো এমসিকিউ গুলা হচ্ছে ভাইয়ের ভিডিওটা 1.5 বা 2 দিয়ে হচ্ছে দেখে নিতে পারো, তাইলে হচ্ছে তোমার একবার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? সো ভাইয়ের হচ্ছে কিছু কথা বলে শুরু করি। তোমার এই চ্যাপ্টারটা তাড়িত চৌম্বক আবেশ এবং পরিবর্তী প্রবাহ আউট অফ শর্ট সিলেবাস। ঠিক আছে, প্যারা নাই। বাট এই চ্যাপ্টার থেকে মেডিকেল কিন্তু কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। কেন? কারণ দেখবে এই চ্যাপ্টারে মানে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি তেমন নাই। তুমি যখন একাডেমিকে যদি পড়ে থাকো, যারা ওরা দেখবে এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি থাকলেও ওই রকম ডিটেলসে নাই। একদম বেসিক নলেজ গুলাই থাকে, ওইগুলো হাতে হাতে সলভ করা যায়, হাতে হাতে সলভ করা যায়। মেডিকেলে খুব গুরুত্বপূর্ণ একটা অস্ত্র কারদের কাছে, যারা কোয়েশ্চেন বানায়। কারণ হাতে হাতে সলভ করার ব্যাপারটাই ওরা মেইনলি প্রায়োরিটি দেয়। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, এই যে ভাইয়া হচ্ছে স্লাইডে এমসিকিউ গুলা নিয়ে আসবো বা একটা কোয়েশ্চেন আনবো, তখন তুমি কি করবা? ভিডিওটা একটু পজ করবা, পজ করে হচ্ছে নিজেরা ট্রাই করবা। জাস্ট 20 সেকেন্ডস একটু চিন্তা করবা, চিন্তা করে হচ্ছে ভাইয়ের সলিউশনের সাথে মেলাবা। তুমি হয়তো চিন্তা করতে পারো বা নিজেরা সলভ করে ট্রাই করতে পারো, যেটা তোমার খুশি বা যেটাতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। ভাইয়া বলবো যে না, খাতা কলম নিয়ে বসে তুমি নিজে নিজে প্র্যাকটিস করো ভাইয়ের সাথে সাথে, তাহলে দেখবা মোটামুটি ভালো একটা প্রিপারেশন ভাইয়ের সাথে আগামী 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে তোমার এই চ্যাপ্টার রিলেটেড। ঠিক আছে? সো শুরু করছি ভাইয়ের পরিচয় দিয়ে। ভাইয়ের নাম মাহাবীর আহমেদ মাহিন, পড়াশোনা করছে বর্তমানে বুয়েটে ম্যাটেরিয়ালস এন্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। হয়তো অনেকে শুনছো বা শোনো নাই, না শুনলে বলে দিচ্ছি, এটাকে এমএমই বলা। ঠিক আছে? বর্তমানে তৃতীয় বর্ষে আছি। ওকে, আমরা শুরু করি বেশি কথাবার্তা না বলে। আমরা হচ্ছে এমসিকিউ দেখবো অনেক টাইপের হয়। প্রথম ভাইয়া একদম থিওরি, মানে ব্যাপার হচ্ছে ভাইয়া তুমি ধরো থিওরির ব্যাপারে আইডিয়া আছে বা ওই সূত্র বা ধারণাটার ব্যাপারে বা অনুসিদ্ধান্তর ব্যাপারে তোমার আইডিয়া আছে, তুমি ডিরেক্ট অ্যান্সার করতে পারবা। এগুলার এক্সপ্লেনেশন দিতে গেলে তোমার ওই সূত্র বা থিওরিকে ডিটেলসে ডিসকাস করতে হবে, যেটা আমাদের এই ক্লাসের মোটেও উদ্দেশ্য না। যে সব জিনিসপাতি ওই রকম টাইপের কনসেপ্ট বা ওই রকম টাইপের থিওরি থেকে আসবে, বাইরে ডিরেক্ট দাগাই দিয়ে যাব। সেকেন্ড হচ্ছে থিওরি এবং অনুসিদ্ধান্ত মিলে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আসে, যেগুলো থেকে হয়তো ভাইরা কিছু জিনিসপাতি নিয়ে আসবো। ঠিক আছে? ওইরকম জিনিসপাতি ভাই হচ্ছে একটু ব্যাখ্যা করে দিব, যে এটা এখান থেকে আসছে, ওইটা ওইখান থেকে আসছে। থার্ড হচ্ছে ভাই একটু ম্যাথমেটিক্যাল টাইপের, ওইগুলা অ্যাকচুয়ালি মেডিকেল খুব কম আসে, বাট প্রবলেম নাই। ভাইরা মেইন বইয়ের যেহেতু এমসিকিউ, ওইখানে পাবা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, ভাইরা হচ্ছে নিজেরা সলভ করে দিব। ঠিক আছে? প্যারা নাই। সো আমরা শুরু করি। ঠিক আছে? দেখো, এটা মেডিকেলও আসছে, বোর্ডেও আসছে, এটা ইভেন ডেন্টালও আসছে, ওইটা হয়তো উঠাই নাই, এটা ডেন্টালও আসছে প্রথমটা। কোনটির কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? সো এটা তোমরা হয়তো যদি চ্যাপ্টারটা পড়ে থাকো দেখবে ট্রান্সফর্মার। কেন? কারণ ট্রান্সফর্মার হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে তোমার কি করে, এটা হচ্ছে আবেশ ক্রিয়ার উপর ভিত্তি করে কাজ করে। এখন কিভাবে কাজ করে ভাইয়া? কিভাবে কাজ করে? মেইনলি ওইখানে হচ্ছে তোমার দুইটা পাশাপাশি কয়েল থাকে। একটা কয়েলের মধ্যে যখন তুমি এসি সোর্সের ভোল্টেজ বা এসি সোর্স অ্যাপ্লাই করবা, পরের কয়েলের মধ্যে কি করবে? ওইটা থেকে একটা ইনডিউসড ইএমএফ পাবা। ওই ইনডিউসড ইএমএফ কি করে? তোমার হচ্ছে ট্রান্সফর্মার যেটা আছে এটাকে কাজে লাগায়। তোমরা জানো যে ট্রান্সফর্মার হচ্ছে দুই প্রকার, স্টেপ আপ স্টেপ ডাউন। মেইনলি হচ্ছে ওই ইন্ডাকশনের মাধ্যমে কাজটা হয়। ঠিক আছে? সো প্রথমটার অ্যান্সার কি? প্রথমটার অ্যান্সার হচ্ছে ট্রান্সফর্মার। তারপরে আবেশহীন কুণ্ডলী তৈরি হয়, এটা কয় ভাগে? দুই ভাঁজ করে। আবেশহীন কুণ্ডলী তৈরি হয় দুই ভাঁজ করে। মেইনলি হচ্ছে এখানে দুইটা তার থাকে। ঠিক আছে? এটা হচ্ছে একটা তার, এটা হচ্ছে আরেকটা তার, দুই ভাঁজ।
এটা দিয়ে হচ্ছে এদিকে কারেন্ট ফ্লো হয়, এদিকে এটা দিয়ে এদিকে কারেন্ট ফ্লো হয়। কেন? কারণ হচ্ছে আবেশহীন কুণ্ডলী, মানে এটাকে আবেশহীন করতেছে। প্রথম হচ্ছে একটা তার যদি তুমি ব্যবহার করো, এই একটা তারে কি হয়, কারেন্ট ফ্লোর কারণে এর আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এখন ধরো তোমার বাসার মানে কারেন্ট যেখানে তুমি লাগায় রাখছো, ঠিক আছে, কারেন্টের তার যেখান দিয়ে তুমি নিচ্ছ, ওইটার পাশে হচ্ছে তোমার ধরো একটা চুম্বকের কিছু একটা রাখছো। সাপোজ তোমার হচ্ছে ধরো বলা হচ্ছে সিগনেচার পেন, যেগুলো হচ্ছে মেনলি অ্যালুমিনিয়াম বা স্টিলের ইয়ে থাকে, কি বলা হয়, স্টিলের বডি পার্টস গুলো থাকে আর কি। ওটা যখন রাখছো, এখন যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট, ওটা কি অ্যাট্রাক্ট করবে, করে কাছে নিয়ে আসবে। তোমার কি করতে হবে, এই যে এই তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এটাকে তোমার রিমুভ করতে হবে বা জিরো করে ফেলতে হবে। এটা করার জন্য কি করে, আরেকটা তারের পাশাপাশি রাখা হয়। এটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা এক্স্যাক্টলি উল্টা দিকে ক্রিয়েট হবে। এখন কেন ক্রিয়েট হবে, এটা হচ্ছে লেন্জের সূত্র বলে। যে রিজনে তৈরি হচ্ছে, ওই রিজনটা কেউ বাধা দিবে। প্রথমটার জন্য ম্যাগনেটিক ফিল্ড সাপোজ আমি বললাম হচ্ছে এভাবে ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। সেকেন্ডের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, বাট কিসের জন্য, এই যে প্রথমটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে এটার জন্য। সো প্রথমটার ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোল যদি এদিকে, পরেরটার ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোল কি হবে, উল্টা দিকে হবে, লেন্জের সূত্র বলে। ঠিক আছে, এত কিছু না বুঝলে হবে, তার না। বাট মেইন কথা হচ্ছে ভাই, আবেশহীন কুণ্ডলী তৈরি হয় দুইটা ভাঁজ করে। ঠিক আছে, ওকে। পরিবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়া কি বলে, এটা হচ্ছে কি পরিবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা, পরিবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা এটা কি বলে, স্বকীয় আবেশ, রাইট। তাড়িত চৌম্বক আবেশ, রাইট। স্বকীয় আবেশ কাকে বলে, স্বকীয় আবেশ বলে হচ্ছে ভাইয়া, তুমি যখন এই যে দেখো স্বকীয় আবেশ এবং তাড়িত চৌম্বক আবেশ, এই দুইটার মাঝে হচ্ছে তুমি হয়তো গুলাই ফেলতে পারো। স্বকীয় আবেশ কি বলে, তোমার কাছে ধরো এখানে একটা কয়েল আছে, কয়েলের মধ্যে তুমি কি দিছো, একটা হচ্ছে এসি সোর্স ইনপুট দিছো। সো এসি সোর্স যেহেতু ইনপুট দিছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এবং এই কারেন্টের জন্য কি করবে, এটার মধ্যে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ইনডিউসড হবে। ঠিক আছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে স্বকীয় আবেশ, স্বকীয় আবেশ। আর তাড়িত চৌম্বক আবেশ কি বলে, চৌম্বক ফ্লাক্স তুমি পরিবর্তন করতেছো, চৌম্বক ফ্লাক্স তুমি পরিবর্তন করতেছো। এই চৌম্বক ফ্লাক্স দ্বারা একটা কুণ্ডলীর মধ্যে, একটা কুণ্ডলীর মধ্যে তোমার কি করবে, তড়িৎ শক্তি আবিষ্ট হবে। এটাকে বলা হচ্ছে কি তাড়িত চৌম্বক আবেশ। এখন চৌম্বক ফ্লাক্স কয়ভাবে পরিবর্তন করা যায়, আমরা দেখবো চৌম্বক ফ্লাক্স মেনলি হচ্ছে তিন ভাবে পরিবর্তন করা যায়। প্রথম হচ্ছে ভাই তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে, মানে এখান দিয়ে যে ম্যাগনেটিক যে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, এটা পরিবর্তন করলে, যেহেতু এটা এসি সোর্স, অবশ্যই কারেন্টটা ফ্লো হবে। সো এখানে তুমি ম্যাগনেটিক ফ্লাক্স পাবা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে কি একটা ওয়ে। আরেকটা ওয়ে কি, তোমার যে ক্ষেত্রের মধ্যে হচ্ছে তুমি চৌম্বক ফ্লাক্স, যে ক্ষেত্র দিয়ে হচ্ছে চৌম্বক ফ্লাক্স পাস করাচ্ছ, ওই ক্ষেত্রটা পরিবর্তন করতে পারো। কিভাবে, ধরো সাপোজ ভাই হচ্ছে এইভাবে হাতটা চিন্তা করলাম, এখান থেকে হচ্ছে কিছু লাইন যাচ্ছে, এই লম্বভাবে কিছু লাইন যাচ্ছে, লাইনগুলো এখনো লম্বভাবে যাচ্ছে, বাট ভাই হাতটা হচ্ছে এভাবে বাঁকা করে নিলাম, ক্ষেত্রফল চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কিভাবে চেঞ্জ হয়েছে, এখন কিন্তু আগের মতো সমান পরিমাণ লাইন এই হাতের মধ্য দিয়ে পাস করবে না। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, যে ক্ষেত্রফল পরিবর্তনশীল হইলে। এটা অনেক ক্ষেত্রে হইতে পারে। আবার হচ্ছে আরেকটা থার্ড ওয়ে কি, এই যে ক্ষেত্রফলটা সেটা যদি ঘুরে, তিনটা ওয়ে দিয়ে হচ্ছে আমার চৌম্বক ফ্লাক্স পরিবর্তন করতে পারি। আর তিনটা ওয়ের কারণে হচ্ছে আমার কি হইতে পারে, তড়িৎ শক্তি, তড়িৎচালক শক্তি আবিষ্ট হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমরা পাই। ওকে, তারপরে কোন কুণ্ডলীর নিকট একটি দণ্ড চৌম্বককে গতিশীল করলে এতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, ওই প্রক্রিয়া কোন শক্তি রূপান্তরিত হয়। একটা দণ্ড চৌম্বককে তুমি গতিশীল করছো, তার মানে কি পাইছো, যান্ত্রিক শক্তি, রাইট। একটা দণ্ড চৌম্বককে তুমি গতিশীল করবা, আগে পিছিয়ে নিবা, যান্ত্রিক শক্তি পাবা, এবং এটার ফলে কি হবে, তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। সো ওয়েস্টেডের পরীক্ষাটা মিলিয়ে বলছে আর কি। সো এটা কিসের কনভার্ট করতেছো, যান্ত্রিক শক্তিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতেছো। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে ভাই যান্ত্রিক শক্তি, রাইট। ওকে, ভেরি গুড, ভেরি গুড, কিপ ইট আপ, কিপ ইট আপ। যারা ট্রাই করছো, ভেরি গুড, ভাইয়ের সাথে জাস্ট স্টে করো। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে কি বলে, যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তি, এটাকে কি বলে, বইয়ের মধ্যে সুন্দর মতো এটার চারটা গঠনের ব্যাপারে আইডিয়া আছে, রাইট। মেইনলি কি বলে, ডাইনামো বলে, রাইট। আমরা হচ্ছে ডাইনামো প্রকারভেদ নিয়ে ক্লাসে হয়তো থিওরি ক্লাসে ডিসকাস করে থাকি বা একাডেমিক ক্লাসে। ডাইনামো হচ্ছে মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে এসি ডাইনামো আর একটা হচ্ছে ডিসি ডাইনামো। কি করে, যেই তোমার কি করে, যে যান্ত্রিক শক্তিটা হচ্ছে মেইনলি এসি কারেন্ট প্রডিউস করে বা এসি ভোল্টেজ প্রডিউস করে, এটাকে এসি ডাইনামো বলে। আর যে যান্ত্রিক শক্তিটা মানে যেই যান্ত্রিক শক্তির থ্রুতে হচ্ছে আমরা ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ প্রডিউস করে, এটাকে ডিসি কারেন্ট বা ডিসি ডাইনামো বলে, রাইট। সো এটা অ্যান্সার হচ্ছে ডাইনামো। ওকে, 10 হেনরি স্বকীয় আবেশের একটি আবেশকের মধ্য দিয়ে 12 এম্পিয়ার। স্বকীয় আবেশকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ভাই, এল দিয়ে। ভালো কথা, এল হচ্ছে 10 হেনরি, মধ্য দিয়ে 12 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহমান। সো আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে ভাই 12 এম্পিয়ার। ভালো কথা, ভালো কথা। এতে 50 মিলি সেকেন্ডে 600 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হলে তড়িৎ প্রবাহের মান কত। সো আমরা জানি যে ভাইয়া, তড়িৎ প্রবাহের মান। সো প্রথমে ইনিশিয়ালি 12 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছিল, এর মধ্য দিয়ে যখন 600 ভোল্ট 50 মিলি সেকেন্ডে আবিষ্ট হবে, তখন এর মধ্য দিয়ে প্রবাহ কত হবে ভাই, একদম সিম্পল। যে আমরা জানি আবিষ্ট তড়িৎ প্রবাহ এপসাইলন সমান কি, মাইনাস এল ডি আই আপন
ডিটি, ডিআই আপন ডিটি। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া এই মাইনাস চিহ্নটা কি রিপ্রেজেন্ট করে? মাইনাস চিহ্নটা রিপ্রেজেন্ট করে যেই কারণে আমার ভোল্টেজটা আবিষ্ট হচ্ছে বা এপসিলনটা আবিষ্ট হচ্ছে ওই কারণটাকেও বাধা দিবে, ওই কারণটাকেও বাধা দিবে। এখন ভোল্টেজ আবিষ্ট হচ্ছে কেন? ভোল্টেজ আবিষ্ট হচ্ছে কেন? কারণ ভাই কারেন্ট তো একটা সময় ভাই জিরো ছিল, রাইট? কারেন্ট তো সবসময় প্রবাহিত হয় না। তুমি যখন ভোল্টেজ সোর্স লাগাবা তারপরে কারেন্ট ফ্লো হবে, রাইট? তারপরে কারেন্ট ফ্লো হবে। তোমার কি হচ্ছে? ওই ভোল্টেজ সোর্স লাগানোর পরে 12 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। জিরো থেকে আস্তে আস্তে কি হচ্ছে? কারেন্টটা কি হচ্ছে? জিরো থেকে আস্তে আস্তে 12 এম্পিয়ারে যাচ্ছে, রাইট? জিরো থেকে আস্তে আস্তে 12 এম্পিয়ারে যাচ্ছে। তুমি দেখো এখান থেকে দেখে তুমি অ্যান্সার বলে দিতে পারবা। দেখি তোমার অপশন কমে যাবে। কিভাবে কমে যাবে? জাস্ট চিন্তা করো, ল্যান্জের সূত্র কি বলে? যেই কারণে ও তৈরি হচ্ছে ওইটাকে বাধা দিবে। কেন তৈরি হচ্ছে? ভোল্টেজটা কেন ধরেছে? এটা কিন্তু আবিষ্ট ভোল্টেজ। তুমি হয়তো ভাইয়ের সাথে আর্গু করতে পারো যে ভাইয়া না, কারেন্টের জন্য ভোল্টেজ তৈরি হয় না, ভোল্টেজের জন্য কারেন্ট তৈরি হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট কোন সেন্সে ঠিক আছে? আমরা যখন ইনপুট দেই, এটা কিন্তু আবিষ্ট ভোল্টেজ। আবিষ্ট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ সেম না। আবিষ্ট ভোল্টেজ ওইখানে কি প্রডিউস হচ্ছে, রাইট? কেন প্রডিউস হচ্ছে? কারণ কারেন্ট বাড়তেছে, এই জন্য প্রডিউস হচ্ছে। সো লেন্স কি বলে? কারেন্ট কমাবে। কারেন্ট কি কমাবে? এখান থেকে দেখো 12 এম্পিয়ারের কম কোনটা আছে? 9 আর 6। সো দেখো তোমার এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। বাট ভাই থিওরিগুলো একটু বুঝো, বেশি কিছু না, একদম সহজ। 0 থেকে 12 এম্পিয়ার আসছে, কারেন্ট বাড়ছে, এই জন্যই কি 50 মিলি সেকেন্ডে একটা ভোল্টেজ ইনডিউসড হইছে বা একটা ভোল্টেজ আবিষ্ট হইছে। তোমার কি হবে? এখন লেন্স বলতেছে না ভাই ভোল্টেজ আর আবিষ্ট হবে না, সরি কারেন্ট আর বাড়বে না, কারেন্ট কি হবে? কমবে। কারণ কারেন্ট বাড়ার জন্য তৈরি হয়েছে, লেন্স বলে কারেন্ট কমাবে। কে কমাবে? 600 ভোল্ট, হ্যাঁ 600 ভোল্ট যে ভোল্টেজ সোর্সটা সেটা। তার মানে কি অ্যান্সার 12 ভোল্ট 12 এম্পিয়ার হবে না, 15 এম্পিয়ার হবে না, অ্যান্সার হবে 6 এবং 9 এর মাঝামাঝি কিছু একটা। আমরা দেখবো আমাদের থিওরি তাই বলে। ওকে, এপসিলন, এপসিলন সমান কি? মাইনাস এল, এটাকে ধরো ভাই বললাম I2 মাইনাস I1, ডেল আইও লিখতে পারো, ডিভাইড বাই এটাকে ভাই বললাম হচ্ছে ডেল টি বা T2 মাইনাস T1, একই কথা। ওকে, এপসিলনের ভ্যালু কত? এপসিলনের ভ্যালু ভাই দেওয়া আছে 600 ভোল্ট মাইনাস 10 ইনটু I2 আমরা বের করব, I1 কত? I1 এর ভ্যালু হচ্ছে ভাইয়া 12, হ্যাঁ, ডিভাইড বাই ডেলটি, ডেলটি হচ্ছে 50 মিলি সেকেন্ড, 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো এটা দিয়ে যখন এটা কাটবা তোমার 5 আসবে, তারপর হচ্ছে 5 দিয়ে যখন এটা গুণ করবা 600 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সমান, মাইনাস দিয়ে গুণ করো, সো 12 মাইনাস I2 আসবে, রাইট? 12 মাইনাস I2, 600 ইন্টু 5, 5 6 30। আচ্ছা এটাকে ভাই এইভাবে লিখতে পারি, 600 যেটা আছে এটাকে ভাই এইভাবে লিখতে পারি, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 2, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 I2, ও এটা তো 12 মাইনাস I2। ওকে, সো 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটাকে ভাই কিভাবে লিখতে পারি? এটাকে হচ্ছে দেখো এইভাবে লিখতে পারি যে 5 6 30 ইন্টু 2 আর মাইনাস 3, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 1 সমান থাকতেছে 12 মাইনাস I2। ওকে, ভালো কথা। তার মানে এখানে আলটিমেটলি থাকতেছে কত? এখানে থাকতেছে 3 সমান 12 মাইনাস I2। সো I2 ওই পাশে নাও আর 3 এই পাশে আনো, তার মানে 12 থেকে 3 বাদ দাও, তো কত আসতেছে? 9 এম্পিয়ার। দেখছো থিওরিও একই কথা বলতেছে যে ভাই অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 12 হচ্ছে ছোট হবে। সো খ ইজ রাইট অ্যান্সার। বুঝতে পারছি? সো ল্যান্ডের সূত্রটা মেইনলি এটাই বলে। একটু জাস্ট থিওরিগুলো বুঝবে। এরকম টাইপের অনেক প্রবলেম আসবে ভাই, তোমাদের ওইগুলো হোমওয়ার্ক দিয়ে রাখবো, সলিউশন দেওয়া থাকবে, ভাই সলভ করবো না। বাট মেইন কথা হচ্ছে ভাই এই জন্য একটা প্রবলেম অনেক বেশি ডিসকাস করছি, ঠিক আছে? ওকে, তড়িৎ চৌম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল নির্ভর করে না। আবিষ্ট তড়িৎচালক বল নির্ভর করে না কিসের উপর? কুণ্ডলীর রোধের উপর। একটা ব্যাপার মনে রাখবা যে ভাইয়া তোমার এই যে ম্যাগনেটিকের যে ব্যাপার স্যাপারগুলো আছে, তড়িৎচালক বল, চৌম্বক ফ্লাক্স, তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এই জিনিসগুলো আসলে তোমার ফিজিক্যাল প্রপার্টিসের উপর ডিপেন্ড করে না। যেমন যদি ভাই বলি ভাইয়ের ভর কত, ওটার উপর ডিপেন্ড করে না। ঘনত্ব কত, এটার উপর ডিপেন্ড করে না। ভাইয়ের হচ্ছে ধরো ইলেকট্রনিক স্ট্রাকচার কেমন, ওটার উপর জাস্ট ডিপেন্ড করে। এখন বলতে যে ভাই মানে এটা আসলে বলা যায় না কিসের উপর ডিপেন্ড করতেছে, মানে এই জিনিসটা আসলে পুরোটা আরবিট্রারি। বাট একটা জিনিসের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে ইলেকট্রনিক স্ট্রাকচার কেমন। তোমরা হয়তো কেমিস্ট্রি যারা পড়ছো এখানে দেখবো হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল বের করে একটা সূত্র আছে, √L × L+2, রাইট? সো ওইখানে কি এলটা একটু কি বুঝাই? ইলেকট্রনিক স্ট্রাকচার কনফিগারেশন, রাইট? সো কুণ্ডলীর রোধের উপর, ফিজিক্যাল স্ট্রাকচার উপর, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ভর কত, উচ্চতা কত, ঘনত্ব কত, এগুলোর উপর ডিপেন্ড করে না। সো কুণ্ডলীর রোধের উপর এরকম জিনিসপাতি কিছু ডিপেন্ড করবে না, ঠিক আছে? ওকে, যখন একটি মানে এটা কেন করাইছি বলতো? এখানে এটা কেন করাইছি? তোমার প্রথম মিসকনসেপশন আসবে ভাই তড়িৎচালক বল। তড়িৎচালক বল মানে এক ধরনের ভোল্টেজ বা বিভব। বিভব মানে কি?
বিভব মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি কারেন্টকে পুশ করে, জানা তুমি ফ্লো হোক, কারেন্টকে পুশ করে, রাইট? সো কারেন্টকে, বিভবের সাথে যেহেতু কারেন্টের একটা রিলেশন আছে, তোমার একটা মিসকনসেপশন আসতে পারে যে ভাই কারেন্টকে যে জিনিসপাতিগুলো ইনফ্লুয়েন্স করে, আমার হয়তো বিভবকে করতে পারে বা তড়িৎচালক বলকে করতে পারে, বাট জিনিসটা কিন্তু এইভাবে না ভাই। এটা হচ্ছে আমার রিজন, এটা হচ্ছে আমার কজ। মানে কি, মানে হচ্ছে বিভব যেখানে পাবা ওইখানে কারেন্ট পাবা, নট যে কারেন্ট যেখানে পাবো ওইখানে বিভব পাবা। আবিষ্টের ক্ষেত্রে অন্যরকম, বাট এখানে জিনিসটা উল্টোভাবে কাজ করে, ঠিক আছে? ওকে, যখন একটি সলিনয়েডের দৈর্ঘ্য ও পাক সংখ্যা দ্বিগুণ করা হয় তখন এর সাবেশাঙ্ক কি হয়? আবারও বললাম ভাইয়া, দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, বাট পাক সংখ্যার উপর ডিপেন্ড করে, পাক সংখ্যার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কিভাবে? সাবেশাঙ্ক। সো সাবেশাঙ্কের ফ্লাক্স অ্যাকচুয়ালি কি হয়? ফ্লাক্স হচ্ছে তড়িৎ প্রবাহের সমানুপাতিক। ফ্লাক্সকে আমরা কি লিখি? ফ্লাক্সকে হচ্ছে আমরা এল ইন্টু আই লিখি, রাইট? সো এখানে হচ্ছে একটা পাকের জন্য যদি এন সংখ্যক পাক থাকে তাহলে এন ইন্টু ফাই সমান এল ইন্টু আই, রাইট? সো সাবেশাঙ্ক কি হয় তখন? যদি এটাকে তুমি দেখো, সাবেশাঙ্ক এল, এল আর আমার পাক সংখ্যা কি পরস্পর সমানুপাতিক, রাইট? যদি দুটো সমানুপাতিক হয়, পাক সংখ্যা দ্বিগুণ হলে সাবেশাঙ্ক কি হবে? দ্বিগুণ হবে। রাইট অ্যান্সার ইজ গ, রাইট? ওকে, ভালো কথা। একটি অনুভূমিক তারের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ভর 0.3 গ্রাম এর মধ্য দিয়ে 5 এম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে, কত প্রাবল্যের চৌম্বকক্ষেত্র তারটিকে ভাসমান অবস্থায় রাখবে? ওকে, দেখো, একটা তারের দৈর্ঘ্য দেওয়া আছে, যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি। ভর দেওয়া আছে এম, 5 এম্পিয়ার প্রবাহ দেওয়া আছে আই। কত প্রাবল্যের চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে তারটি ভাসমান অবস্থায় থাকবে? তারটি ভাসমান, সাপোজ এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার তারটা, এটা হচ্ছে আমার তার, ঠিক আছে, এটা হচ্ছে আমার তার। সো এটা ভাসমান অবস্থায় থাকবে কত প্রাবল্যের চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে? কিভাবে? ভাই, তারের ভর হচ্ছে নিচের দিকে কাজ করবে, সো সরি ওজন হচ্ছে নিচের দিকে কাজ করবে, সো অবশ্যই এটাকে ভাসমান রাখতে হলে উপরের দিকে আমার একটা বল থাকতে হবে, যেই বলটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাব্লিউ এর সমান। মানে কি, মানে হচ্ছে ভাইয়া এফ আর ডাব্লিউ দুইটা সমান হওয়া লাগবে। এখন এই ডাব্লিউটা তো আমি ভর থেকে পাবো, রাইট? ডাব্লিউ সমান কি? ডাব্লিউ সমান হচ্ছে ভাইয়া এমজি, এম দেওয়া আছে, জিও দেওয়া আছে, বাট এফটা অ্যাকচুয়ালি কি? এফটা হচ্ছে ভাইয়া এই যে তারটা আছে, তারের মধ্য দিয়ে যে আমি কারেন্ট ফ্লো করাচ্ছি, তারের মধ্য দিয়ে যে আমি কারেন্ট ফ্লো পাচ্ছি, কারেন্ট ফ্লোর জন্য এই তারটা অ্যাকচুয়ালি একটা ফোর্স অনুভব করবে বা একটা ফোর্স ফিল করবে, একটা ফোর্স ফিল করবে, রাইট? এই ফোর্সটা কি হবে ভাইয়া? একদম সিম্পল ভাইয়া, আই এল বি, রাইট? আই এল বি, অ্যাকচুয়ালি আই এল মানে এরকম থাকে আর কি, আই এল ক্রস বি সমান হচ্ছে এমজি। সো এল এবং বি, এল কি? এল হচ্ছে ভাইয়া দৈর্ঘ্য ভেক্টর, দৈর্ঘ্য ভেক্টর কি? যেদিকে কারেন্ট ফ্লো হয় ওই দিক বরাবর ভেক্টর। সো এটা হচ্ছে মানে এই যে এই জিনিসটা, এই যে দৈর্ঘ্যটা হচ্ছে এল, এবং বি কি? বি হচ্ছে এটার অ্যাক্রসে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? সো দুইটা কি পরস্পর লম্ব হয়? এটা তো জানো যে ভাইয়া ম্যাগনেটিক ফিল্ড এটার কারেন্টের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লোর জন্য ক্রিয়েট হচ্ছে, এটা অবশ্যই কি? দেখো, কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে এদিকে আঙ্গুল দাও, আর এদিকে 4টা আঙ্গুল দাও, তাহলে আমার বৃদ্ধাঙ্গুল কোন দিকে নির্দেশ করছে? বাইরের দিকে। তার মানে এল, এল হচ্ছে আমার বোর্ডের বাম থেকে ডান দিকে, এবং ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। একটা হচ্ছে বাইরের দিকে, একটা হচ্ছে ডান দিকে। মাঝখানে কোনটা কত ভাই? দেখো মাঝখানে কোনটা কত? 90 ডিগ্রি। সো এল ক্রস বি কি হবে? এল বি সাইন থিটা, সাইন 90 তার মানে 1। সো ভাইয়া সিম্পলি আই এল বি লিখবো, সমান কি আসবে? এমজি। ওকে, আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে ভাইয়া 5 এম্পিয়ার। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে ভাই 10 সেন্টিমিটার, বা ভাই এটাকে লিখতে পারি 10/100 ইন্টু ভাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করবো এম, এম এর মান কত? এম এর মান হচ্ছে ভাই 0.3 গ্রাম, আর জি এর ভ্যালু হচ্ছে 10। ওকে, একদম ইজি, এগুলো একদম সিম্পল। 5 ইন্টু 1/10 ইন্টু বি সমান হচ্ছে 3। সো 5 দিয়ে 10 কাটলে 2, 2 দিয়ে 3 কাটলে 6, তার মানে বি এর ভ্যালু আসবে হচ্ছে 6। ও, এটা তো গ্রাম, রাইট? সো 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3, তার মানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3। একক কি হবে ভাইয়া? চৌম্বক ক্ষেত্রের একক কি? টেসলা। সো অ্যান্সার কি? অ্যান্সার ইজ 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সো খ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারছি? হ্যাঁ, খ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সো এল দৈর্ঘ্য তারকে বি প্রাবল্য চৌম্বক ক্ষেত্রের সমকোণে মানে কি ভাই? 90 ডিগ্রি। সমকোণে না বললেও এটা অ্যাকচুয়ালি সমকোণেই থাকে। চালনা করলে এতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? বলো, কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? ভি এল বি, রাইট? ভি এল বি এল বি, ভি এল বি। ওকে, সো ঘ ইজ রাইট অ্যান্সার। ওকে, একটি কুণ্ডলীর পাক সংখ্যা 100 এবং কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স দেওয়া আছে।
হারে পরিবর্তিত হলে কোনটি আবিষ্ট তড়িৎচালক বল। আবিষ্ট তড়িৎচালক বল এপসাইলন সমান কি ভাই? এপসাইলন সমান হচ্ছে, আমরা যদি চিহ্ন সহ ডিসকাস করি, মাইনাস কয়টা পাক সংখ্যা আছে? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার পাক সংখ্যা কয়টা দেওয়া আছে? পাক সংখ্যা দেওয়া আছে হচ্ছে ভাই 100। আর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার মানে সময়ের সাথে কতটুকু পরিবর্তন হচ্ছে এটা ডিরেক্ট দেওয়া আছে, ওয়েবার পার সেকেন্ড 0.8 0.8 ইন্টু 10⁻²। ওকে, সো আমি যদি ক্যালকুলেশন করি এটা আসবে হচ্ছে 80 ইন্টু 10⁻², 80 ইন্টু 10⁻²। সো এটা কি হবে? ভোল্টেজ 80 ইন্টু 10⁻² কে লিখতে পারি 0.8, রাইট? 0.8 ভোল্ট, 0.8 ভোল্ট, 0.8 ভোল্ট। হুইচ ওয়ান ইজ রাইট? হ্যাঁ, ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ভালো কথা। এক ক্ষেত্রফল এবং n পাক সংখ্যা বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীর পি প্রাবল্য চৌম্বক ক্ষেত্র ওমেগা কৌণিক বেগে ঘুরছে, সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক বল কত হইতে পারে? সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক বল কত হইতে পারে? ভালো কথা। n এক ক্ষেত্রফল এবং n পাক সংখ্যা বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলী। আচ্ছা, এখানে হচ্ছে রোটেট করতেছে, ঠিক আছে? রোটেট যদি করে থাকে আমরা একদম সিম্পল ভাষায় জানি যে ভাইয়া আমাদের যে ফ্লাক্স কি হয়? এ ডট বি, রাইট? মানে ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্র দুইটার মাঝে ডট গুণফল। সো এটাকে আমরা কি লিখতে পারি? এ বি কস থিটা, রাইট? থিটা কি? থিটা হচ্ছে কতটুকু কৌণিক সরণ ঘটছে। এখন কৌণিক সরণটা যদি ডিরেক্ট রেডিয়ানে দেওয়া থাকে বা ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে আমরা থিটার ভ্যালু বসাই ফেলতে পারি, বাট সামহাউ তোমার থিটার ভ্যালু হচ্ছে এখানে রেডিয়ানে বা ডিগ্রিতে বলা নেই, তোমাকে কি বলা আছে? কৌণিক বেগের পার্সপেক্টিভ থেকে বলা আছে। এখন কৌণিক বেগ থেকে আমরা রেডিয়ানে কিভাবে কনভার্ট করি ভাইয়া? একটা বৃত্তাকার বস্তু ধরো ঘুরতেছে, এখানে ধরো একটা বস্তু আছে, বস্তুটা ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। সাপোজ এটা হচ্ছে 1 নাম্বার সিচুয়েশন, এখান থেকে বস্তুটা এখানে চলে আসছে। সো কতটুকু কৌণিক সরণ ঘটছে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? একদম সিম্পল ভাইয়া, থিটা সমান হচ্ছে ওমেগা ইনটু টি, রাইট? ওমেগা ইনটু টি। সো আমরা এখানে এটাকে এইভাবে লিখতে পারি যে এ বি কস ওমেগা টি, রাইট? এখন এটা হচ্ছে কি একটা পাকের জন্য, এখানে যদি একাধিক পাক থাকে, ধরো 200 300 400 পাক সংখ্যা আছে, সো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি? আমরা যে ফ্লাক্সটা আছে ফ্লাক্সটাকে হচ্ছে এইভাবে লিখতে পারি যে এন এ বি কস ওমেগা ইনটু টি, রাইট? এটা হচ্ছে কি ফ্লাক্স বা কয়টা হ্যাঁ অ্যাকচুয়ালি ফ্লাক্স এটা, রাইট? ওকে, তোমাকে বলছে আবিষ্ট তড়িৎচালক বল কত? আবিষ্ট তড়িৎচালক বল ফাই কি এপসাইলন কি বলতো? এপসাইলন হচ্ছে ভাইয়া ফ্লাক্সের পরিবর্তনের হার। আচ্ছা ভাই, চিহ্নটা নিয়ে এখানে বোদার না, কারণ এখানে চিহ্ন নিয়ে কোনো কিছু বলা নাই, নেগেটিভ পজিটিভ কিছু নাই। চিহ্ন যদি অ্যাকচুয়ালি ডিসকাস করতে চাও তাহলে মাইনাস হবে, বাট ভাইরা চিহ্ন নিয়ে বোদার না। ওকে, ডি ডিটি অফ এন এ বি কস ওমেগা টি। ভাইরা বলবো ফাইনাল যে ফর্মুলাগুলো আসবে তোমরা একটু মনে রাখবা, কারণ এগুলো ডিরেক্ট এত সময় পাও না ভাই, একটু ডিটেলসে পড়াচ্ছি, তোমরা একটু মনে রাখবা। দেখো, এন পাক সংখ্যা কনস্ট্যান্ট, এ ক্ষেত্রফল কনস্ট্যান্ট, বি চৌম্বক ক্ষেত্র কনস্ট্যান্ট, রাইট? তার মানে তোমার ডিফারেন্সিয়েট করতে হবে কস। কজের ডিফারেন্সিয়েশন কি? ডিডিটি অফ কস ওমেগা টি। কজের ডিফারেন্সিয়েশন কি? সাইন, রাইট? সো সাইন ওমেগা টি। ওমেগা টি কে যখন ডিফারেন্সিয়েট করবে কি আসবে? ওমেগা আসবে, রাইট? ওমেগা আসবে। সো এটাই হচ্ছে আমার কি এপসাইলনের ফাইনাল ফর্মুলা। এখন এটা যদি এপসাইলনের ফাইনাল ফর্মুলা হয়ে থাকে, এখান থেকে তোমাকে এটা জানতে চাই না, তোমার কাছে জানতে চাইছে হচ্ছে ভাই কতটুকু সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক বল পাবা এখান থেকে। এখন এখান থেকে একটা মজার বিষয় হচ্ছে ভাই, এই যে ফাংশনটা আছে, ফাংশনটা অ্যাকচুয়ালি সাইনের ফাংশন। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত পাওয়া যায়? ভাই 1 পাওয়া যায়। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 পাও, তার মানে তখন এপসাইলনের ভ্যালুটা 1 পাবা, মানে এপসাইলনের ভ্যালুটা ম্যাক্সিমাম পাবা। সাইন যখন ম্যাক্সিমাম পাবা এটাও ম্যাক্সিমাম পাবা, আর তো কিছু চেঞ্জ করতেছে না। এটা কি? এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ হবেই না ভাইয়া। তুমি কাটো, ফালাই দাও, পানিতে ডুবাও, সমুদ্রে ছুঁড়ে মারো, এগুলা কি চেঞ্জ হবে না। চেঞ্জ হবেটা কি? চেঞ্জ হবে হচ্ছে ভাই সাইন ওমেগা টি, কারণ ইটস এ ফাংশন অফ টাইম। সো যেহেতু টাইমের ফাংশন, তখন তোমার চেঞ্জ হবে, এবং এটাকে যদি তুমি ম্যাক্সিমাম করতে পারো তাহলে এটা ম্যাক্সিমাম হবে। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। এটা এখানে 1 বসা, তাহলে কি থাকে? এন এ বি ওমেগা। তখন এপসাইলনের ভ্যালু পাবো ম্যাক্সিমাম কি? এন এ বি ওমেগা কোনটা? এন এ বি ওমেগা ইজ ক। সো ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ভেরি গুড, কিপ ইট আপ। ডাইনামোতে শক্তির যে রূপান্তর ঘটে কি হয়? ডাইনামোতে মেইনলি যান্ত্রিক, মানে এটা হচ্ছে ঘুরতে থাকে, ঘুরতে এই যে যান্ত্রিক শক্তিটা প্রডিউস হয় এটাকে কি করে? তড়িৎ শক্তিতে কনভার্ট করে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, রাইট? ওকে, তারপরে কোন সুষম চৌম্বক ক্ষেত্র একটি বৃত্তাকার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি পেতে কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্র একটি বৃত্তাকার কুণ্ডলীতে, ও আচ্ছা, হ্যাঁ কুণ্ডলীকে মেইনলি কথা হচ্ছে ভাই, আমি যখন আবিষ্ট তড়িৎচালক শক্তির কথা বলছিলাম
আবিষ্ট তড়িৎচলক শক্তি পাবা তিনটা জায়গা কারণ থেকে। একটা কারণ হচ্ছে ভাইয়া ফ্লাক্সের পরিবর্তন হবে। ফ্লাক্স পরিবর্তন মানে কি ভাইয়া? ফ্লাক্স পরিবর্তন মানে অন্য কিছু না ভাইয়া। ফ্লাক্স পরিবর্তন মানে কি? চৌম্বক ক্ষেত্র পরিবর্তন মানে বি যেটা, এটা হচ্ছে ভেরিয়েবল। চৌম্বক ক্ষেত্র যেটা, এটা হচ্ছে ভেরিয়েবল। এটা যদি করতে পারো তাহলে ওইখান থেকে তুমি আবিষ্ট তড়িৎচলক পাবা, আবিষ্ট তড়িৎচলক শক্তি বা ইনডিউসড ইএমএফ তুমি পাবা অ্যাকর্ডিং টু ফ্যারাডেস সেকেন্ড ল। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ভাইয়া, আমি যেই একটা ক্লোজ এরিয়া বা লুপের জন্য হচ্ছে চৌম্বক ফ্লাক্স বা ইনডিউসড ইএমএফ চিন্তা করতেছি, ওই লুপটা পরিবর্তনশীল হইতে হবে। ওইটা ছোট বড়, তারপর হচ্ছে ঘুরতে হবে। ঠিক আছে। সো কি হবে? এরিয়া পরিবর্তনশীল বা এরিয়া ভেরিয়েবল। ঠিক আছে। এই প্রথমটা ফ্লাক্স পরিবর্তন, যেটা অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন বোঝায়। 2 নম্বর হচ্ছে এরিয়া পরিবর্তন। 3 নম্বর হচ্ছে রোটেশনাল মোশন থাকতে হবে। এই তিনটার যে কোনো একটা যদি থাকে তাহলে তুমি বলতে পারবা যে ভাইয়া ওই স্পেসিফিক সিচুয়েশনের মধ্যে তোমার আবিষ্ট তড়িৎচলক শক্তি পাবা। এখন এখানে দেখো চৌম্বক ক্ষেত্র সুষম। চৌম্বক ক্ষেত্র সুষম মানে কি? এটা মানতেছে না। সো তোমার এই দুইটা জিনিসের যে কোনো একটা যদি তুমি এই অপশনের মধ্যে পাও, ওইটা হবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে। সামনে পিছনে আনানে করতে হবে। ঠিক আছে। তার বেশের সাপেক্ষে ঘোরাতে হবে, তার অক্ষের সাপেক্ষে ঘোরাতে হবে, উপরে নিচে ওঠানামা করতে হবে। ভাই দেখো এখানে অ্যাকচুয়ালি তুমি ভালো মতো চিন্তা করো, অ্যান্সার পাবা অনেকগুলো, মনে হবে যে অনেকগুলো অ্যান্সার। ভাই হচ্ছে একটা করে এক্সপ্লেন করা শুরু করি। সামনে পিছে আনা নেওয়া করতে হবে। কি করতে হবে ভাই? এটা হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলী, রাইট? বৃত্তাকার কুণ্ডলী মানে দেখতে কেমন? মানে ভাই একটা তার, ধরো একটা তার তুমি এভাবে করছো, এই যে এভাবে তারগুলো হচ্ছে পরস্পর জটলা পাকায় রাখছো, এটা হচ্ছে তোমার বৃত্তাকার কুণ্ডলী। ঠিক আছে। এটা হচ্ছে তোমার বৃত্তাকার কুণ্ডলী। এই যে বৃত্তাকার কুণ্ডলীগুলো মানে তারগুলো হচ্ছে এইভাবে পেঁচায় বৃত্ত বানাইছো, এটা হচ্ছে একটা কুণ্ডলী। ঠিক আছে। এটার মধ্যে দিয়ে তুমি কি করছো? একটা চৌম্বক ফ্লাক্স, এই যে সাপোজ চৌম্বক ক্ষেত্র যেটা হচ্ছে বি এবং এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই বি চৌম্বক ক্ষেত্র এটার মধ্যে দিয়ে পাস করেছো। ঠিক আছে। সো এটার মধ্য দিয়ে তুমি হচ্ছে এখন ইনডিউসড ইএমএফ ক্যালকুলেট করতে চাও। তোমার প্রথমটা তো বাদ, এরিয়া ভেরিয়েবল হওয়া লাগবে, রোটেশন মোশন হওয়া লাগবে। এরিয়া ভেরিয়েবল হইতে তোমার কি করতে হবে? এই যে তোমার হচ্ছে বৃত্তটা আছে, বৃত্তটাকে যদি তুমি এটার বেশের সাপেক্ষে, সাপোজ এটা দেখো বৃত্তটা দেখতে এমন, এটার বেশ কি, বেশের অক্ষ হচ্ছে এটা, এটার সাপেক্ষে যদি এটাকে ঘোরাও, তোমার কি এটার এরিয়া পরিবর্তন হবে? ভাইয়া তুমি এটা চিন্তা করো, সাপোজ তুমি একদম সিম্পল ভাইয়া, তোমার কাছে ধরো একটা বৃত্ত আছে। ঠিক আছে। একটা বৃত্তের মিডল পয়েন্টের রেসপেক্টে তুমি বৃত্তটা ঘোরাচ্ছ, তোমার কাছে কি আদৌ মনে হবে বৃত্তটা ঘুরতেছে? না ভাইয়া, কখনো মনে হবে না। জড়তার ভ্রামকের কনসেপ্ট দেখো, জড়তার ভ্রামক পড়ছিলা নিউটন মেকানিক্সে। বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে যখন তুমি বস্তুকে ঘোরাও, এর জড়তা ভ্রামক 0 হয়। সো বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে যখন একটা বস্তু ঘোরাবা, ওর এরিয়া তো ভাই চেঞ্জ হবে না। কখন চেঞ্জ হবে? যখন মানে একটা পয়েন্ট রাখছো, পয়েন্টের চারপাশে রিংটাকে একবার এপার ওপার উপর নিচ করবা, তখন রাইট। বাট কেন্দ্রের সাপেক্ষে যখন এটা ঘোরাবা, এরিয়া পরিবর্তন হবে না। তার মানে কি? তোমার বেশের সাপেক্ষে যখন ঘোরাবা, এরিয়া পরিবর্তন হবে না। সো এটা কারেক্ট অ্যান্সার হবে না। অক্ষের সাপেক্ষে ঘোরাও, তখনও কারেক্ট অ্যান্সার হবে না। সো অ্যান্সার হইতে পারে হচ্ছে উপরের নিচে অথবা সামনে পিছে আনা নেওয়া করতে হবে। এখন দেখো এটাকে যদি তুমি সামনে পিছে আনা নেওয়া করো, ভাইয়া সামনে পিছে আনা নেওয়া করলে কি এরিয়া পরিবর্তন হচ্ছে? তুমি দেখো এই যে আমার ইয়েলো কালার যে কয়েলগুলো আছে, কয়েলগুলোর মধ্যে দিয়ে যে চৌম্বক ক্ষেত্র 3টা লাইন যাচ্ছে, তুমি যদি সামনে আনো 3টা লাইনই যাবে, পিছনে আনলে 3টা লাইনই যাবে, রাইট? লাইনের কি পরিবর্তন হচ্ছে? অ্যান্সার হচ্ছে না ভাইয়া। তার মানে সামনে পিছে আনা নেওয়া এটাও অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি? উপরে নিচে যদি বাড়াও, ধরো উপরে তুলে গেছো 2টা লাইন যাবে, নিচে নিয়ে আসছো 1টা লাইন যাবে, তার মানে কি লাইনের পরিবর্তন হচ্ছে। লাইনের পরিবর্তন কি ভাইয়া? অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে, যদিও সুষম, বাট এই এরিয়ার মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে। সো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, রাইট? দেখে মনে হচ্ছে সবকিছু কারেক্ট, বাট অ্যাকচুয়ালি ঘ নম্বর হচ্ছে আমার অ্যান্সার, রাইট? এটা সামনে পিছে অ্যান্সার হবে না, উপর নিচে ওঠানামা করতে হবে। এটা অ্যান্সারটা ভুল দেওয়া আছে। ঠিক আছে। এটা অ্যান্সারটা ভুল দেওয়া আছে, উপর নিচে করতে হবে। ওকে। নিচের কোন এককটি সঠিক? চৌম্বক ফ্লাক্সের একক, চৌম্বক ফ্লাক্সের একক কি? ওয়েবার, রাইট? চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। চৌম্বক প্রাবল্যতা, না, এটা চৌম্বক প্রাবল্যতার একক হচ্ছে টেসলা। চৌম্বক ক্ষেত্র, এটাও টেসলা। সো তাহলে হচ্ছে ঘ নম্বর কারেক্ট। আর চৌম্বক ভ্রামকের একক এটা না। সো ঘ নম্বর হচ্ছে কারেক্ট। ওকে। ই সমান এত তড়িৎচলক শক্তির কার্যকর মান। আচ্ছা ভাই, কার্যকর মান মানে এই ওয়ার্ডটা খুব বেশি পাবা। কার্যকর মান হচ্ছে সিম্পলি আরএমএস ভ্যালু। কি? আরএমএস ভ্যালু। আরএমএস রুট মিন স্কয়ার ভ্যালোসিটি হইতে পারে, রুট মিন স্কয়ার ইএমএফ হইতে পারে, রুট মিন স্কয়ার কারেন্ট হইতে পারে, যেটা ইচ্ছা ওইটা হইতে পারে।
তোমার কি বলতে তড়িৎ শক্তির আরএমএস মান। সো আরএমএস মান আমরা কিভাবে বের করি, ধরো ই আমি বললাম হচ্ছে আরএমএস, এটা সমান কি 1/√2 ইনটু ই নট। ই নট কোনটা, এটাকে তুমি হচ্ছে এটার সাথে তুলনা করবা, ই নট সাইন ওমেগা টি, ই সমান কি ই নট সাইন ওমেগা টি। ওকে, ভালো কথা। 1/√2 1/√2 ই নট যদি কম্পেয়ার করো কত আসবে 5। সো 5/√2 ইজ রাইট অ্যান্সার। 5/√2 ভোল্টেজ, 5/√2 ভোল্টেজ কি খ নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভালো কথা। তড়িৎবাহী তারকুণ্ডলীতে শক্তি সঞ্চিত থাকে কি হিসেবে, তড়িৎবাহী তারকুণ্ডলীতে শক্তি সঞ্চিত থাকে কি হিসেবে, তড়িৎবাহী কণিতে শক্তি সঞ্চিত থাকে চৌম্বক ক্ষেত্র হিসেবে, রাইট। সো খ নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা তো জানো নাকি চৌম্বক ক্ষেত্র হিসেবে শক্তি সঞ্চিত থাকে, দেখো বই ডিটেইলসে বলা আছে, ভাইরা বলে দিচ্ছে একটু। তড়িৎবাহী যে তারকুণ্ডলীগুলো থাকে এগুলো মেনলি রোটেট করে তোমার যান্ত্রিক শক্তিকে চৌম্বক ক্ষেত্রে কনভার্ট করে, ওই চৌম্বক ক্ষেত্রে হচ্ছে তোমার একটা ইনডিউসড কারেন্ট প্রডিউস করে অ্যাকর্ডিং টু ফ্যারাডের সেকেন্ড ল এন্ড লেন্স ইকুয়েশন। দেন ওই ইলেকট্রিক এনার্জিটা হচ্ছে আমরা মেনলি বিভিন্ন বাসা কাজে ব্যবহার করতে পারি, স্পেশালি মোটর এবং জেনারেটর এবং ডাইনামোর ক্ষেত্রে আর কি। ওকে, চৌম্বক ফ্লাক্সের সঠিক গাণিতিক রূপ, চৌম্বক ফ্লাক্স এবি সাইন থিটা। গাণিতিক রূপ কোনটি, গাণিতিক রূপ কোনটি, চৌম্বক ফ্লাক্স এবি কি এবি কস থিটা, এ বা বি এর ডট গুণফল। চৌম্বক ফ্লাক্স ফাই কি এ ডট বি, সো এবি কস থিটা। ওকে, নিচের কোনটি ফ্লাক্সের রাশিমালা নয়, ফ্লাক্সের রাশিমালা নয় কোনটা, এবি সাইন থিটা কখনো হইতে পারে না। সো ক নাম্বার। এত 4 × 10⁻⁵ এর একটি চৌম্বক ক্ষেত্রের সাথে এত মিটার স্কয়ার ক্ষেত্রফল তল 60। আচ্ছা, এখানে কি তল 60 ডিগ্রি কোণে আছে, তল যদি 60 ডিগ্রি কোণে থাকে, আমার ক্ষেত্রের এই যে ক্ষেত্র আছে, ক্ষেত্রের লম্ব দিক কত কোণে আছে ভাই 60 ডিগ্রি। তল হচ্ছে এখানে 30 ডিগ্রি, তাহলে মানে এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম ভাই, এটা হচ্ছে একটা ক্ষেত্রফল, রাইট, এটা হচ্ছে একটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের লম্ব দিক কোনটা, লম্ব দিক হচ্ছে ভাই এটা, রাইট, লম্ব দিক হচ্ছে এটা। আর এটার মধ্যে সাপোজ ভাই এদিক বরাবর হচ্ছে কিছু ফ্লাক্স লাইন যাচ্ছে, ফ্লাক্স লাইন যাচ্ছে। এই যে ফ্লাক্স লাইনগুলো আছে, এই ফ্লাক্স লাইনগুলা এই যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের প্লেনের সাথে কত কোণ উৎপন্ন করে, এই যে প্লেন আছে, প্লেনের সাথে তোমার উৎপন্ন করতেছে 30 ডিগ্রি। বাট ভাইরা যখন থিটা হিসাব করি, থিটা হচ্ছে অ্যাকচুয়ালি লম্বের সাথে কত, এই যে ফাই, ফাই সমান কি এবি কস থিটা না, হ্যাঁ এবি কস থিটা ভাইয়া। এই যে থিটাটা, থিটা হচ্ছে লম্বের সাথে কোণ কত, তলের সাথে 30 ডিগ্রি, তাহলে লম্বের সাথে কত হবে 60 ডিগ্রি। ওকে, তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স কত। তো আমরা একদম সিম্পল, ফাই সমান হচ্ছে এবি কস থিটা, এর ভ্যালু হচ্ছে 0.4, বি এর ভ্যালু হচ্ছে 4 × 10⁻⁵, কস কত, কস হচ্ছে 60 ডিগ্রি, রাইট, যেহেতু লম্বের সাথে 60, কস 60 হচ্ছে হাফ। ওকে, হাফ 0.2 × 4 তার মানে 0.8, 0.8 মানে হচ্ছে 8 × 10⁻⁶, 8 × 10 আচ্ছা ভাইয়া দেখো ক্যালকুলেশন করে 0.4, 0.4 × 4 মানে কি 1.6 × 10⁻⁵ ইন্টু cos 60 কত হাফ। সো হাফ দিয়ে যখন কাটবে এটা আসবে কত 0.8 ইন্টু 10⁻⁻5। 0.8 তুমি পয়েন্টটা সামনে নিয়ে আসো, তাহলে 10⁻⁻1 একটা অ্যাড হয়ে যাবে। সো 8 × 10⁻⁶, আর এটার একক কি, এটা হচ্ছে ভাই ওয়েবার। সো 8 × 10⁻⁶, 4 নাম্বার ইজ রাইট অ্যান্সার। ভালো কথা। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক ক্ষেত্রের একক কি, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক ক্ষেত্রের একক কি, ওয়েবার পার মিটার স্কয়ার, রাইট। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক ক্ষেত্রের একক ওয়েবার পার মিটার স্কয়ার। একটি বৃত্তাকার কুণ্ডলী, গ্যালভানোমিটারের কুণ্ডলীর ক্ষেত্রফল হচ্ছে 1, ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল এ, পাক সংখ্যা n, এবং স্থায়ী চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বি, কুণ্ডলীতে প্রবাহ মাত্রা 1 হলে কুণ্ডলীর উপর টর্ক, কুণ্ডলীর উপর আচ্ছা এটা 1 না, এটা মোস্ট প্রবলি হচ্ছে i, হ্যাঁ কোশ্চেন সব জায়গায়, আচ্ছা এটা হচ্ছে i, ঠিক আছে, এটা হচ্ছে আমার i, আমার প্রবাহ মাত্রা কত, প্রবাহ মাত্রা হচ্ছে i দেওয়া আছে, কুণ্ডলীর উপর টর্ক কত। সো টর্ক একদম সিম্পল ভাইয়া, টর্কের ফর্মুলাটা কি, টর্কের ফর্মুলা হচ্ছে ভাইয়া NABL, ঠিক আছে। মানে মেইন কথা হচ্ছে ভাইয়া তোমার ফোর্সের সাথে, ফোর্স কি, ফোর্স হচ্ছে ভাইয়া NAB, রাইট। এটার সাথে যখন তুমি L কে গুণ করবা তখন মেইনলি তোমার টর্ক চলে আসবে। মানে মেইন কথা হচ্ছে ভাইয়া তুমি একদম সিম্পল নিউটনের মেকানিক্সের সাথে কম্পেয়ার করো, একটা ধরো বস্তু আছে, একটা কিছু একটা বস্তু আছে, এটা একটা পয়েন্টে ফিক্সড করা, এটা দৈর্ঘ্য ধরো হচ্ছে L, তুমি এই পয়েন্টে F ফোর্স প্রয়োগ করতেছো, সো F এবং L যে দুইটা আছে, দুইটার গুণফল যেটা হচ্ছে টর্ক। সো ফোর্স তুমি বাইর করো, ফোর্স কি, ফোর্স হচ্ছে ILB, রাইট। ফোর্স কি, ফোর্স ILB, কত দূরে দিচ্ছ ILB, রাইট, ফোর্স হচ্ছে ILB। এটার সাথে যখন তুমি লেংথ গুণ করবে তখন কি চলে আসবে, টর্ক চলে আসবে, টাও চলে আসবে। সো NABL, এটা কিন্তু L, ঠিক আছে, সরি NABI, হ্যাঁ NABI হচ্ছে আমার টর্ক। ওকে, তারপর একটি কুণ্ডলীর সঙ্গে যে কোনো টি সময় জড়িত চৌম্বক ফ্লাক্স, এটা হচ্ছে 3 সেকেন্ড সময় তড়িৎচালক বল কত, তড়িৎচালক বল, তড়িৎচালক বল এপসাইলন সমান কি মাইনাস ডি ফাই আপন ডিটি। সো ভাইরা মাইনাসটা রাখলাম, ডি টি অফ 10t স্কয়ার
মাইনাস 50t প্লাস 250। এটাকে সলভ করো। আচ্ছা এখানে হ্যাঁ নেগেটিভ চিহ্ন সহ আছে, সো মাইনাস এটা কি আসবে 20t মাইনাস 50, ওইটা জিরো চলে আসবে। ওকে, কত সময়ের মধ্যে? 3 সেকেন্ড সময়ের মধ্যে। মাইনাস 20 ইন্টু 3 মাইনাস 50, সো 3 বিশে কত 60, 60 মাইনাস 50 মানে হচ্ছে 10, সো মাইনাস 10 ভোল্ট। মাইনাস 10 ভোল্ট ইজ রাইট অ্যান্সার। ঘ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা এখানে কিন্তু চিহ্ন সহ দেওয়া আছে, সো বি কনসার্ন অ্যাবাউট দ্য সাইন। এই সাইনটা কোথা থেকে আসছে? লেন্সের সূত্র থেকে আসছে, সো এটা অবশ্যই মাথায় রাখবা। নেগেটিভ চিহ্ন আসে, অনেকে হয়তো ঠিকঠাক থিওরি জানো না ভালো মতো, এটা হয়তো সলভ করে ঘ নম্বর অ্যান্সার দিবা, বাট এটা রাইট অ্যান্সার না। ঠিক আছে, ওকে। প্রদত্ত সমীকরণগুলোর মধ্যে কোনটা সঠিক? আচ্ছা এটা অ্যাকচুয়ালি ভৌত আলোক বিজ্ঞানের কনসেপ্ট, বাট ভাইয়া স্টিল একটু ডিসকাস করে নিই। আমাদের ভৌত আলোক বিজ্ঞানে ম্যাক্সওয়েলের কোয়ান্টাম ইকুয়েশনগুলো যখন সলভ করি, আমাদের এরকম কিছু ফর্মুলা আসে যে সি এর ভ্যালু 1/√μ0 এপসাইলন নট, মানে হচ্ছে আলোর যে ব্যাক বা ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন গুলো আছে, আলো না অ্যাকচুয়ালি, এই রেডিয়েশন গুলোর ভ্যালোসিটি হচ্ছে অ্যাকচুয়ালি এরকম মিউ এপসাইলন। এটা হচ্ছে জিরো শূন্য মাধ্যমে, এটা হচ্ছে যে কোনো মাধ্যমে, এবং এটা হচ্ছে আসে কি, এটা হচ্ছে আসে E/B অথবা E0/B0 এর রেশিও থেকে। সো এখানে দেখো, এখানে আমার নট নিয়ে সবকিছু ডিসকাস করছে, মানে শূন্য মাধ্যমে ডিসকাস করছে। সো ভাইরা হচ্ছে শূন্য মাধ্যমের ইকুয়েশনগুলো ডিসকাস করবো এখানে জাস্ট। সো E0/B0 কি আসতেছে? E0/B0 আসতেছে ভাই 1/√μ0 এপসাইলন নট। ওকে, সো আমি লিখতে পারি কি B0 সমান, আমি লিখতে পারছি B0 সমান E0 ইন্টু √μ0 এপসাইলন নট। B0 সমান E0 ইন্টু √μ0 এপসাইলন নট। B0 সমান E0 ইন্টু √μ0 এপসাইলন নট। সো কারেক্ট অ্যান্সার কোনটা? আমাদের ফাইনাল ফর্মুলা কি আসছে ভাইয়া? আমাদের B0 সমান E0 √μ0। আচ্ছা একটা কথা, সাপোজ বাই এনি চান্স এখানে নট দিছে, এখানে নট দেয় নাই, দিস ইজ নট রাইট। ঠিক আছে, নট মানে নট নাই মানে কি ভাই? নট আছে মানে কি? মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু এবং ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু। নট না থাকে মানে কি? ওটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, মানে ম্যাক্সিমাম ভ্যালু বোঝাচ্ছে না। সো তখন জীবনে এই রিলেশন মেনে চলবে না। সো অবশ্যই এখানে নট থাকতে হবে। ইকুয়েশন কোথাও নট আছে ভাইরা ভালো মতো দেখি। প্রথমটা মিউ নট, এটা হবে না। √μ0 এপসাইলন নট ইন্টু ই, এটা হবে না, কারণ এখানে নট নাই। ই নট সমান মিউ নট ই নট, এটা হবে না, কারণ বাম পাশে নট আছে, ডান পাশে তোমার কি নট নাই। এই যে এখানে নট আছে, ওইখানে নট নাই, সো এটা হবে না। ই সমান বি, এটা হবে না, রাইট? কারণ কি ইটা হচ্ছে রুটের ভিতরে আছে এবং ওই পাশে এপসাইলন নট আছে, সো এটা হবে না। তার মানে কি এখানে রাইট অ্যান্সার নাই। সো রাইট অ্যান্সার হচ্ছে এখানে যে কোনো একটা হবে। দেখি তো ওরা কি কোনটা। আচ্ছা ওরা হচ্ছে হ্যাঁ এটা দিছে। সো খ নম্বর যদি রাইট অ্যান্সার হইতে হয় তাহলে তোমার কি হবে? এখানে ই নট হইতে হবে। সো মোস্ট প্রবলি এখানে একটু টাইপিং মিস্টেক আছে, একটু দেখে নেবা। ওকে, এক পাকের একটি কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ ফ্লাক্স 1 সেকেন্ড সুষমভাবে হ্রাস পেশন নেমে আসলে কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎ শক্তি আবিষ্ট হয়, সেই পরিমাণ চৌম্বক ফ্লাক্সকে কি বলে? ভাই 1 ওয়েবার বলে, রাইট? 1 ওয়েবার বলে, সিম্পল। লেন্সের সূত্র কোন ভৌত রাশির সংরক্ষণ সূত্র? এটা হচ্ছে শক্তি। নয়তো হয়তো ইনফাইনাইট সোর্স অফ এনার্জি আমরা পেয়ে যাবো, যেটা অ্যাকচুয়ালি লেন্সের সূত্র আমাদেরকে ক্লিয়ার করে। ইনফাইনাইট সোর্স অফ এনার্জি নাই, আমরা অ্যাকচুয়ালি যে এনার্জি এখানে ইনভেস্ট করি ওই এনার্জি অ্যাকচুয়ালি পাই। ওকে, একটি তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় কোন সূত্র দ্বারা? এটা লেন্সের সূত্র দ্বারা হয়, কারণ এটাকে রেজিস্ট করে, রাইট? ওকে, 5 হেনরির সাবেশ গুণাঙ্কের কুণ্ডলীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার পার সেকেন্ড হারে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকলে কুণ্ডলীতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? সো তড়িৎচালক বল এপসাইলন সমান কি ভাই? এপসাইলন সমান হচ্ছে -L Ti/dt। তো এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে, একটু ক্যালকুলেশন করে নিবা। ভাইরা হচ্ছে অলরেডি এরকম টাইপের প্রবলেম করছি, ঠিক আছে? এগুলো অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারগুলো জাস্ট মিলাই নিবা। একটি কুণ্ডলীতে প্রবাহ মাত্রা এত সেকেন্ড সময় এত থেকে এত হলে ওই কুণ্ডলীতে 80 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর আবেশ গুণাঙ্ক, আচ্ছা আবেশ গুণাঙ্ক ভাইরা একদম সিম্পল ভাইয়া, আবারও ফর্মুলা দিচ্ছি। এপসাইলন কতটুকু? তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে -L Di/dt, Di/dt আর কি। তো এখানে সবগুলো ফর্মুলা দেওয়া আছে ভাইরা, অলরেডি এরকম টাইপের প্রবলেম সলভ করছি, এটা তোমরা করবা। আচ্ছা কিছু কিছু প্রবলেম হয়তো সলিউশন না মিলতে পারে, লাইক ভাইরা যদি এটা সলভ করি, দেখো এটা যদি সলভ করি, দেখবা এপসাইলনের ভ্যালু কত আছে? এপসাইলনের ভ্যালু হচ্ছে ভাই 80 ভোল্ট আছে। সো মাইনাস এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু ভাই হচ্ছে বের করব Di/dt, মানে 0 থেকে 2 এম্পিয়ার হয়। সো কারেন্টের পরিবর্তন কত? 2 এম্পিয়ার। কারেন্টের পরিবর্তন কত ভাই? 2 এম্পিয়ার। কত সময়ের মধ্যে? 0 থেকে 0.5 সেকেন্ড সময়ের মধ্যে। সো 0.5, রাইট? 0.5 দিয়ে 2 কে ভাগ করে কত আসবে ভাই? 4 আসবে। সো মাইনাস L ইনটু 4 সমান 80। সো 4 দিয়ে 80 কে ভাগ করো, কত আসবে? 20। তার মানে -20
হেনরি, রাইট? 20 হেনরি। বাট এখানে নেগেটিভ চিহ্নটা অবসলিউট করলে তোমার অ্যান্সার কত আসা উচিত? 20 হেনরি আসা উচিত। এখানে কি কোথাও 20 হেনরি আছে? হ্যাঁ, নাই। সো এখানে তুমি হচ্ছে অপশনগুলো অ্যান্সার করার সময় একটু ট্রিক ইউজ করে অ্যান্সার করবা। যেমন এখানে দেখো 20 মানে কি 2 এর পরে 0, রাইট? এখানে 2 এর পরে কোথাও 0 বাট 2 আছে। তো 2 যেটা আছে ওটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাট 20 যদি থাকতো 20 কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? এরকম জিনিসপাতি একটু খেয়াল করবা। তড়িৎ প্রবাহ এত পরিবর্তন, ধরুন আবেশ তড়িৎচালক বল, এক্স্যাক্টলি সেম ফর্মুলা ভাই, এক্স্যাক্টলি সেম ফর্মুলা, এটা তোমরা করবা। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক স্বকীয় আবেশ অথবা পারস্পরিক আবেশ, যেটাই বলো, স্বকীয় আবেশ অথবা মেইন কথা হচ্ছে ভাই আবেশ যদি বলে, আবেশের যে ইউনিট এই ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে ভাই হেনরি। এই ইউনিটটা কি? এই ইউনিটটা হচ্ছে ভাই হেনরি, যেটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল এইচ। সো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। কোন কুণ্ডলীতে এত এম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে 2 ভোল্ট তড়িৎ শক্তি আবিষ্কার করলে স্বকীয়। বা এটা আবার করবা, এটা তোমরা করবা, এটা এক্স্যাক্টলি আমরা সলভ করেছি। 5 হেনরি আবেশাঙ্ক পিষ্ট একটি চৌকের মধ্যে দিয়ে 2 এম্পিয়ার পার সেকেন্ড হারে প্রবাহ মাত্রা কমছে, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে। আচ্ছা, মেইন কথা হচ্ছে ভাইয়া, আচ্ছা ভাইয়া জাস্ট এটা 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 এক্স্যাক্টলি তোমরা পাবো। তড়িৎচালক বলের মান কি? এপসিলন সমান মাইনাস এল ডিআই আপন ডিটি। ভালো কথা, বাট একটা ব্যাপার ভালো মতো এখানে বাইরে বুঝতে হবে। আমার এখানে যে চৌম্বক মানে আবিষ্ট তড়িৎচালক বলটা পাবো, এটা কেন পাবো? আমাদের লেন্সের সূত্রটা কনসেপ্টটা ভালো মতো এখানে বুঝতে হবে। এখানে যে আবিষ্ট চৌম্বক ক্ষেত্র তড়িৎচালক বলটা পাবো, কেন পাবো, এটা হচ্ছে আমাদের ভালো মতো একটু বুঝতে হবে, ঠিক আছে? সো এটা কিভাবে বুঝবো আমরা? এটা হচ্ছে একদম সিম্পল ভাইয়া, যে এখানে অ্যাকচুয়ালি আমার তড়িৎ ক্ষেত্র যেটা আছে এটা কমতেছে, এই জন্য আমি আবিষ্ট তড়িৎচালক বল পাবো। এটা কি হচ্ছে? কমতেছে, ঠিক আছে? এটা কমতেছে। সো যদি কমে, কমার জন্য হচ্ছে আমি আবিষ্ট তড়িৎচালক বল পাচ্ছি। সো তড়িৎচালক বলটা এমন একটা কারণ প্রডিউস করবে যাতে কারেন্ট বৃদ্ধি পায় বা তড়িৎ প্রবাহের বৃদ্ধি পায়। আমাকে বলো, ভি ওহমের সূত্র অনুযায়ী ভি সমান কি? আইআর। কারেন্ট কখন বৃদ্ধি পাবে? কারেন্ট কখন বৃদ্ধি পাবে? যখন ভি বৃদ্ধি পাবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি ভোল্টেজ বাড়বে। ভোল্টেজ বাড়বে মানে কি? এখানে নেগেটিভ ভ্যালুগুলো অ্যান্সার হবে না, নেগেটিভ ভ্যালুগুলো অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কি? পজিটিভ ভ্যালু। তো তোমরা হচ্ছে এখানে ইনপুট দিবা, ইনপুট দিয়ে দেখবা হচ্ছে ভ্যালুটা আসতেছে। ভ্যালুটা কত আসবে? +10 ভোল্ট, ঠিক আছে? এটা এটা এক্স্যাক্টলি ভাই একদম ইজি, তোমরা একটু দেখলেই পারবা, এগুলা ইজি, একদম ইজি, ঠিক আছে? ওকে, দুটি কুণ্ডলী পারস্পরিক আবেশ গুণাঙ্ক 2 হেনরি, একটি কুণ্ডলীর প্রবাহ মাত্রা 0.1 সেকেন্ড থেকে এত এম্পিয়ার হলে কুণ্ডলীতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে। সো এটা আবার তোমরা নিজেরা ভাইরা একই টাইপের প্রবলেম, ঠিক আছে? ভাইরা বলি একই টাইপের প্রবলেম, এপসিলন সমান হচ্ছে মাইনাস এল ডিআই ডিভাইড বাই ডিটি। এইরকম একই টাইপের প্রবলেম ভাইরা অনেক সলভ করতেছি। এই প্রবলেমগুলো তোমরা নিজেরা করবে। ভাইরা হচ্ছে অলরেডি 4-5টা করে দিছি, বাকিগুলো তোমরা করবা। কোন কুণ্ডলীর মধ্যে দিয়ে একক সময়ে তড়িৎ প্রবাহিত হলো, ওই কুণ্ডলীর সাথে সংযুক্ত চৌম্বক ফ্লাক্স কি বলে? চৌম্বক ফ্লাক্স কি বলে ভাইয়া? স্বকীয় আবেশ গুণাঙ্ক। এটা কি? এখানে একটা কুণ্ডলী ইউজ করতেছি, রাইট? কোন কুণ্ডলীর মধ্যে দিয়ে একক তড়িৎ প্রবাহিত হলো, মেইনলি হচ্ছে তড়িৎ প্রবাহিত করতেছি এখানে, তাহলে কি? স্বকীয় আবেশ গুণাঙ্ক। ভেরি গুড। হেনরি হচ্ছে, হেনরি কি? আচ্ছা দেখো, হেনরি কি? হেনরি হচ্ছে আমার এখানে ইউনিটটা কি হবে? আমাদের ফ্লাক্স যেটা, ফ্লাক্স হচ্ছে ভাইয়া এল ইন্টু আই, রাইট? ফ্লাক্স হচ্ছে এল ইন্টু আই। সো আমার এখানে এল কে কি লিখতে পারি? এল কে লিখতে পারি ফাই বাই আই, রাইট? ফাই বাই আই। তার মানে হেনরি যেটা, এই যে এই হেনরি ইউনিটটা, হেনরি ইউনিটটাকে আমি লিখতে পারি ওয়েবার পার এম্পিয়ার। কি লিখতে পারি? ওয়েবার পার এম্পিয়ার। দেখো একটা ইউনিট পাইছি, ওয়েবার পার এম্পিয়ার। সো এখানে অপশন যদি ওয়েবার পার এম্পিয়ার থাকে, তাহলে ওইটা আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? ওইটা আমাদের রাইট অ্যান্সার হবে। সো এখানে ওয়েবার পার এম্পিয়ার নাই, সো আমরা হচ্ছে এটা নিয়ে বোদার না, বাট এটা হইতে পারতো। এখন দেখো আরেকটু যদি চিন্তা করি ভাইরা, দেখো ফ্লাক্স কি হচ্ছে ভাইরা, এই জিনিসটাকে হচ্ছে ভাইরা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের হচ্ছে এপসাইলন সমান হচ্ছে এল ডিআই ডিভাইড বাই ডিটি, রাইট? সো আমি এল কে কি লিখতে পারি? এল কে লিখতে পারি হচ্ছে ভাইয়া এপসাইলন ডিটি বাই ডিআই। এপসাইলন মানে কি? এপসাইলন মানে হচ্ছে ভাইয়া ভোল্টেজ, মানে এটা তো ডান পাশে তো এল মানে হেনরি, এপসাইলন কি? ভোল্টেজ, ডিটি এটা হচ্ছে সেকেন্ড, আর এটা কি? তড়িৎ প্রবাহ বা এম্পিয়ার। সো এটা কি পাচ্ছি? ভোল্টেজ সেকেন্ড পার এম্পিয়ার। কি পাচ্ছি? ভোল্টেজ সেকেন্ড পার এম্পিয়ার। ভোল্টেজ সেকেন্ড পার এম্পিয়ার মানে কি আছে এখানে? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ঘ নম্বর কারেক্ট। সো একই কোশ্চেন, একই ইউনিটের একাধিক এক্সপ্রেশন পসিবল, যেটা আমার দেওয়া থাকে ওইটা হচ্ছে আমরা লিখবো, ঠিক আছে? ওইটা আমরা লিখে নিব, জাস্ট একটু মাথায় রাখবা, তাহলে দেখবে জিনিসপাতিগুলো আমাদের মাথায় থাকবে অলওয়েজ। ওকে, ভোল্টেজ সেকেন্ড পার এম্পিয়ার। একটি আবেশকের স্বকীয় আবেশ
45 হেনরি, এতে এত সেকেন্ড তড়িৎ প্রবাহে 8 এম্পিয়ার থেকে 5 এম্পিয়ারে পরিণত হয়, এতে আবিষ্ট তড়িৎচলক শক্তি কত হবে ভাই? এক্স্যাক্টলি সেম। আমাদের এপসিলন সমান কি? এপসিলন সমান হচ্ছে ভাইয়া -L DI ডিভাইড বাই DT। সো এখানে কতটুকু তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে দেওয়া আছে, কত সময়ের মধ্যে দেওয়া আছে, L এর ভ্যালু দেওয়া আছে, জাস্ট বসে দিলে যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। 200 পাক বেশি একটি কুণ্ডলীতে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুণ্ডলীর শক্তি আবেশ গুণাঙ্ক, সো ফ্লাক্স সমান কি? ফ্লাক্স হচ্ছে ভাইয়া -L × I। একটা পাকের জন্য এখানে যদি n সংখ্যক পাক থাকে তাহলে n ফাই সমান হচ্ছে -L × I। n এর মান কত ভাই? 200 পাক সংখ্যা আছে। কত ফ্লাক্স উৎপন্ন হয়? 0.02 সমান আমার কি L বের করতে হবে। আচ্ছা, এখানে চিহ্ন নিয়ে ডিসকাস নাই, হচ্ছে পজিটিভ রাখলাম, × I কত? 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহ। ভালো কথা। সো এটাকে আমরা যদি সলভ করার ট্রাই করি তাহলে আমার কি আসতেছে? 200 ইন্টু, আমি এটাকে লিখতে পারি 2 × 10⁻² 4L, রাইট? ওকে, তার মানে এখানে কি আসতেছে? 400 কে আমি লিখতে পারি 4 × 10⁻², সো 10⁻+2 × 10⁻² সমান 4L। সো এটা বাদ, 4 দিয়ে 4 কে কাটলে 1, তার মানে একক অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আসবে আমার 1 হেনরি, রাইট? কি আসবে? L এর ভ্যালু হচ্ছে 1 আসবে, L এর ভ্যালু 1 হেনরি। সো ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ভালো কথা। 400 পাকের একটি তারে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে এত ওয়েবার, একই প্রবলেম তো আমরা মাত্র করলাম। হ্যাঁ, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, ভোল্টেজ 100 ভোল্ট, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 200 হলে ভোল্টেজ কত? আচ্ছা, এরকম যদি মুখ্য এবং গৌণকুণ্ডলীর কনসেপ্ট থাকে তো মেইনলি তোমার তিনটা জিনিস জিজ্ঞেস করবে: ভোল্টেজ, পাক সংখ্যা এবং হচ্ছে তড়িৎ প্রবাহ। আর আরেকটা জিনিস মাঝে মাঝে জিজ্ঞেস করে, এটা হচ্ছে পাওয়ার কতটুকু। সো একটা জিনিস মনে রাখবা ভাই, এই যে ল্যান্ডের সূত্র যদি মাথায় থাকে তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি মনে রাখার দরকার পড়ে না, এমনি মাথায় চলে আসে। এটা হচ্ছে এরকম যে ভাই, তোমার প্রাইমারি কয়েল অথবা সেকেন্ডারি কয়েল বা মুখ্য কুণ্ডলী অথবা গৌণকুণ্ডলী যাই বলো, ওই দুইটার পাওয়ার সেম থাকে। প্রাইমারি কয়েলে যে পাওয়ার দিবা সেকেন্ডারি কয়েলে তুমি সেম পাওয়ার পাবা। এখানে ভোল্টেজ কম বৃদ্ধি হতে পারে, কারেন্ট কম বৃদ্ধি হতে পারে, পাক সংখ্যা কম বেশি হতে পারে, পাওয়ার সেম। রিজন তোমরা আই গেস অলরেডি ধরে ফেলছো, বা শক্তি সংরক্ষণশীল। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া, এখানে স্টেপ আপ স্টেপ ডাউন দুইটা কথা থাকবে। একটা হচ্ছে স্টেপ আপ কোনটা বা আরোহী ট্রান্সফরমার কোনটা, সেটা হচ্ছে কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে কনভার্ট করে। কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে কনভার্ট করলে কি হয়? কারেন্ট বেশি থেকে কমে যায়। মানে মেন কথা হচ্ছে ভোল্টেজ যদি কম থেকে বেশি হয় অথবা কারেন্ট যদি বেশি থেকে কম হয় তাহলে স্টেপ আপ। আর যদি ভোল্টেজ বেশি থেকে কম হয় অথবা কারেন্ট কম থেকে বেশি হয়, তাহলে কি হবে? স্টেপ ডাউন। ঠিক আছে। সো যে কোনো একটা পার্সপেক্টিভে তুমি এক্সপ্লেন করতে পারো। সো ভাই যদি এই জিনিসটা একদম সিম্পল ভাষায় বলি যে ভাই ইপি ডিভাইড বাই ইএস, প্রাইমারি কয়েলের ভোল্টেজ ডিভাইড বাই সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, এগুলো অ্যাকচুয়ালি আমার পাক সংখ্যা এনপি বাই এনএস, এই দুইটা সমানুপাতিক, অথবা কারেন্টের ব্যস্তানুপাতিক আইএস ডিভাইড বাই আইপি। এই তিনটা ফর্ম, মানে এই তিনটে জিনিসপাতি মনে রাখলে তোমার ট্রান্সফরমার রিলেটেড সবগুলো প্রবলেম তুমি ইজিলি সলভ করতে পারো, ইভেন এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারো। এটা দেখি। ওকে, তোমার কি বলছে? একটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে। সো এটা হচ্ছে ভাই এনপি। ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া হচ্ছে ইপি। ভালো কথা। গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যেটা দেওয়া আছে এনএস, ভোল্টেজ কত? ইএস কত এটা তুমি জানতে চাইছি। আরে ভাই, এটা তো একদম বাচ্চাদের প্রবলেম, আসলে তোমাদের দেওয়াই উচিত হয় না। সো আমরা হচ্ছে ইপি বাই ইএস, দেখো আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে ভাই আমরা জানি লিখবো না, আমরা মুখোমুখি সলভ করে ফেলবো। এনপি ডিভাইড বাই এনএস। ওকে, ইপি কত? ইপি হচ্ছে ভাইয়া 100 ভোল্ট। ইএস কত? ইএস হচ্ছে ভাইয়া জানি না, বের করবো। এনপি কত? এনপি হচ্ছে ভাইয়া 50, এনএস হচ্ছে 200। ভালো কথা। 50 দিয়ে এটাকে কাটলে 4, সো 4 দিয়ে 400, তার মানে ইএস সমান কত ভাই? 400 ভোল্ট। ভালো কথা। 400 ভোল্ট কত? ক নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, উচ্চ বিভব এসি লাইন থেকে নিম্ন বিভব সরবরাহ, এটা কি? হাই ভোল্টেজকে কি করছে? তোমার লো ভোল্টেজে কনভার্ট করছে। আচ্ছা, এটার অ্যান্সার মোস্ট প্রবাবলি ভুল দেওয়া আছে ভাই, যদি দেখে আসছে না। লো ভোল্টেজ, হাই ভোল্টেজকে লো ভোল্টেজে করলে কি হয়? স্টেপ ডাউন হয়, রাইট? স্টেপ ডাউন ট্রান্সফরমার, তার মানে কি? অবরোহী ট্রান্সফরমার। উচ্চ বিভব অবরোহী, এটা আরোহী হবে না, কিন্তু অবরোহী হবে। স্টেপ ডাউন। সো গ নাম্বার ইজ রাইট অ্যান্সার। ওকে, আরোহী ট্রান্সফরমার দিয়ে কোন ধরনের পরিবর্তিত পরিচালক বলকে কোন ধরনের, আচ্ছা আরোহী ট্রান্সফরমার স্টেপ আপ কি করে? স্টেপ আপ করা হচ্ছে নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ, রাইট? ভাই কি এখানে ভুল করছিলাম? হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করে, এটা কি? হাই ভোল্টেজকে লো ভোল্টেজে, স্টেপ ডাউন। হ্যাঁ, আরোহী ট্রান্সফরমার, এটা অবরোহী। ঠিক আছে।
আর এখানে কি করছে, এখানে হচ্ছে তোমার আরোহী ট্রান্সফর্মার কি করে, নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে কনভার্ট করে, হ্যাঁ এটা ঠিক আছে, নিম্ন ভোল্টেজ উচ্চ ভোল্টেজে কনভার্ট করে। হ্যাঁ, স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আচ্ছা দেখো, স্টেপ আপ ট্রান্সফরমার ইপি বাই ইএস, যেহেতু এখানে আমার কি দেওয়া আছে, এনপি কারেন্টের, হ্যাঁ কারেন্টের রিলেশন দেওয়া আছে, আমরা আইএস ডিভাইড বাই আইপি। দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া, স্টেপ আপ ট্রান্সফরমারে অবশ্যই স্টেপ আপ ট্রান্সফরমার আমার সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা কি হবে, প্রাইমারি কয়েলের চেয়ে বেশি হবে। কারণ কি, প্রাইমারি কয়েলের মধ্যে তুমি ছোট্ট একটা ইনপুট দিলে সেকেন্ডারি কয়েলে বেশি আউটপুট পাবো, কোন ক্ষেত্রে, ভোল্টেজের ক্ষেত্রে। সো ইএস মাস্ট বি গ্রেটার দেন ইপি। এখন এখান থেকে তুমি দেখে বলো, এই জিনিসটা তুমি পাইতে চাও প্রথম দুইটা রিলেশন থেকে, এই জিনিসটা তুমি পাইতে চাও, অবশ্যই নিচের রাশিটা বড় হইতে হবে। তার মানে এনএস মাস্ট বি গ্রেটার দেন এনপি, মানে সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা বেশি হতে হবে। মানে একটা কথা তুমি মনে রাখতে পারো যে ভাইয়া, পাক সংখ্যা বেশি মানে ভোল্টেজ বেশি, পাক সংখ্যা বেশি মানে ভোল্টেজ বেশি, ঠিক আছে। সো আর বাকিটা কি, বাকিটা হচ্ছে উল্টো হবে। সো আইপি মাস্ট বি গ্রেটার দেন আইএস। তো দেখবো এই তিনটার মধ্যে কোনটা আছে, আইপি মাস্ট বি গ্রেটার দেন আইএস, হ্যাঁ এনএস গ্রেটার দেন এনপি, এটাও ঠিক আছে। তাহলে সবগুলো তো ঠিক আছে, এনএস গ্রেটার দেন এনপি। হ্যাঁ, স্টেপ আপ লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করে, কোনটি প্রযোজ্য? তিনটাই তো কারেক্ট। আচ্ছা আমার এটা তো রাইট, ঠিক আছে। আমার আইপি বাই আইপি গ্রেটার দেন আইএস, এটাও রাইট। তারপর কি ইএস ইপি গ্রেটার দেন ইএস, সো এটা রং, এটা রং। তার মানে কি ক আর খ এই দুইটার যে কোনো একটা হইতে পারে, মানে একটা হবে অ্যান্সার। সো এখানে ক নাম্বার কেন দিল বলো তো, ক নাম্বার হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, মানে হচ্ছে পাক সংখ্যা, ঠিক আছে। সো ক আর খ দুইটা অ্যান্সার হইতে পারে, বাট এখানে ক অ্যান্সার দেখাইছে, কোনটা অ্যান্সার দেখাইছে হচ্ছে ক। এখানে মোস্ট প্রবলি অপশনটাতে হচ্ছে হয়তো কিছু জিনিসে ভুল আছে, এটা হয়তো এরকম লেস দেন চিহ্ন কোশ্চেনে একটু চেক করে নেবা তপন স্যারের বই যারা আছো। যদি দুইটা থাকে তাহলে দুইটাই অ্যান্সার, মানে এরকম যদি থাকে তাহলে দুইটা অ্যান্সার, আর যদি ভাই যেভাবে দিচ্ছে ওইভাবে থাকে তাহলে ক নম্বর অ্যান্সার। সো ওরা হয়তো এইভাবে দেওয়া আছে। মুখ্য গণকৌণিক পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে, সেগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে? ওকে, পাক সংখ্যার অনুপাত, সো কি দেওয়া আছে, মুখ্য কৌণিক পাক সংখ্যা ডিভাইড বাই গণকৌণিক পাক সংখ্যা সমান কি, গণকৌণিক প্রবাহ ডিভাইড বাই মুখ্য কৌণিক প্রবাহ। ওকে, পাক সংখ্যার অনুপাত কত দেওয়া ভাইয়া, 1:2, তার মানে 1 ডিভাইড বাই 2। তোমাকে কি দেওয়া আছে, আইএস ডিভাইড বাই আইপি। বাট দেখো পাক সংখ্যার অনুপাত কিভাবে, প্রাইমারি বাই সেকেন্ডারি, বাট আমি তড়িৎ প্রবাহ পাইছি কি সেকেন্ডারি বাই প্রাইমারি, না এটা আমার অ্যান্সার হবে না। তড়িৎ প্রবাহ আমার সেকেন্ডারি, প্রাইমারি বাই সেকেন্ডারি বের করতে হবে, সো 2/1, তার মানে অ্যান্সার কি হবে, 2:1, ঠিক আছে। ওকে, কোশ্চেনটা যে প্যাটার্নে আস করে অ্যান্সার দিবা সেই প্যাটার্নে। আচ্ছা 1 হেনরি সমান কত, 1 ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, এটা আমরা অলরেডি দেখাচ্ছি যে হেনরি অ্যাকচুয়ালি কি বোঝায়, ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার কে বোঝায়, বা ওয়েবার পার সেকেন্ড কে বোঝায়, একই কথা। আমরা দুইটা জিনিসের একটা মনে রাখলে হবে, এটা অলরেডি দেখে আসছি। কোনো একজোড়া কুণ্ডলী পারস্পরিক আবেশ তড়িৎ প্রবাহ বাড়ার সাথে কি করে, পারস্পরিক আবেশ, ঠিক আছে, পারস্পরিক আবেশ, এটা কি আমার ইনপুট কারেন্টের উপর ডিপেন্ড করে? সক্রিয় আবেশটা আমার ইনপুট কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে, পারস্পরিক আবেশ ওই যে সক্রিয় আবেশের জন্য যে ইনডিউসড কারেন্ট প্রডিউস হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে। তার মানে কি অ্যাকচুয়ালি আনচেঞ্জ থাকবে, রাইট। ভালো মতো বুঝো ভাইয়া, এখানে অ্যাকচুয়ালি কয়েল দুইটা, এখানে অ্যাকচুয়ালি কয়েল দুইটা, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, রাইট। এই কয়েলের মধ্য দিয়ে যে পরিমাণ ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট পাই, এবং এই কয়েলের একটা ফিজিক্যাল প্রপার্টিস যেটাকে আমরা সক্রিয় আবেশ গুণাঙ্ক বলি, যেটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি, এই এমটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে ভাই, আমরা দেখছি ফাই সমান এম ইন্টু আই। এই আইটা হচ্ছে কতটুকু আমি কারেন্ট ইনপুট দিচ্ছি, রাইট, কতটুকু আমি কারেন্ট ইনপুট দিচ্ছি। বাট এটার মধ্য দিয়ে যে আমার আবেশাঙ্ক পাই, বা এটার মধ্যে দিয়ে যে আমি আবেশটা পাই, এটা কিসের উপর ডিপেন্ড করে ভাইয়া, এই কয়েলের মধ্যে কতটুকু ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়েছে, আমার এই কারেন্টের উপর ডিপেন্ড করে না ভাইয়া। তার মানে কি মূল কারেন্টের উপর ডিপেন্ড করতেছে বা নির্ভর করছে। তুমি এটাকে বাড়াও কমাও অফ করো কেটে ফেলো, আনটিল অর আনলেস তুমি এই জিনিসটাকে এখান থেকে ডিটেচ করতেছো, তোমার এখানে কি আবেশ তুমি পাবা। তার মানে কি অ্যাকচুয়ালি ইনপুট কারেন্টের সাথে এটা চেঞ্জ হয় না বা স্থির থাকে, ঠিক আছে। ওকে, 2 মিলি হেনরি এবং 8 মিলি হেনরি আবেশাঙ্ক বিশিষ্ট দুটি কুণ্ডলীকে এমনভাবে রাখা হয়েছে যেন কোনো চৌম্বক ফ্লাক্স সম্পূর্ণভাবে দ্বিতীয় কুণ্ডলীর মধ্য দিয়ে যেতে পারে। আচ্ছা, পারস্পরিক আবেশ এরকম যদি দুইটা আবেশ দেওয়া থাকে, সো পারস্পরিক আবেশকে আমরা এইভাবে লিখতে পারি √L1 ইন্টু L2। সো 2 ইন্টু 8 তার মানে কত, √16, √16 মানে 4 মিলি হেনরি, ঠিক আছে। সো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 4 মিলি হেনরি। একটু ইউনিটটা খেয়াল রাখবা, ঠিক আছে, 4 মিলি হেনরি। ওকে, ভালো কথা। তারপরে কোনো বর্তনীতে অসমতড়িৎ প্রবাহের ফলে অথবা চৌম্বক চুম্বক ক্ষেত্র বর্তনীতে গতির পরিবর্তন ফলে গতির সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, এর ফলে যে তাড়িত চুম্বক আবেশ ঘটে তাকে কি বলে?
যে তাড়িত চৌম্বক আবেশ ঘটে কোনো বর্তনীতে অসম তড়িৎ প্রবাহ ফলে কোনো চৌম্বক ক্ষেত্রে গতির সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স, এটা কি বলে? স্বকীয় আবেশ, রাইট? এখানে একটাই যেহেতু ডিসকাস করছে এই জন্য আমরা কি বলবো এখানে, এই জন্য আমরা স্বকীয় আবেশ বলবো, ঠিক আছে? ওকে, ভালো কথা। আর এটা কি? এটা হচ্ছে পারস্পরিক। আচ্ছা, এমসিকিউ গুলো একদম বেসিক আছে, দেখো 0.5 হেনরি স্বকীয় আবেশ গুণাঙ্কের কোনো কুণ্ডলীতে 50 মিলিসেকেন্ডে তড়িৎ প্রবাহ 0.5 এম্পিয়ার থেকে 2.5 এম্পিয়ারে বৃদ্ধি পেলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি কত? ভাই এটা আবার আগের মতো প্রবলেম আসছে যে আবিষ্ট চৌম্বক আবিষ্ট তড়িৎ ক্ষেত্র বা আবিষ্ট তড়িৎচালক বলে এটা এল সমান কি? এখানে দেখো চিহ্ন নিয়ে কোনো ডিসকাশন আছে? চিহ্ন নিয়ে কোনো ডিসকাশন নাই। যদি না থাকে তাহলে আমরা কি লিখবো? এটা সিম্পলি আমাদের ফর্মুলা এল বা স্বকীয় আবেশ গুণাঙ্ক ইন্টু ডিআই ডিভাইড বাই ডিটি, ঠিক আছে? ডিটি এপসিলন কত বা তড়িৎচালক বল কত আমরা বের করব, এল বা আবেশ গুণাঙ্ক কত 0.5 হেনরি ইন্টু ডিআই, ডিআই তড়িৎ প্রবাহ কত 0.5 থেকে 2.5 এম্পিয়ার আসছে, তার মানে অ্যাকচুয়ালি কত হবে 2.5 মাইনাস 0.5 ডিভাইড বাই কত সময়ের মধ্যে 50 মিলিসেকেন্ড। এটা অলরেডি ভাইরা সলভ করছি অ্যাজ ফার এজ আই নো, 50 মিলিসেকেন্ড 10^3। ওকে, ভালো কথা। সো এটাকে আমি লিখবো কি 0.5, এটাকে লিখবো কি? এটাকে লিখবো হচ্ছে ভাইয়া 2 10 টু দি পাওয়ার -3 উপরে গেলে কি হবে 10 টু দি পাওয়ার 3 বা 1000, আর নিচে কি থাকবে 50। 50 দিয়ে তুমি এটাকে কাটো, এটা কত আসবে 20 আসবে। 20 দিয়ে তুমি 2 কে গুণ করো কত আসবে 40, 40 কে তুমি 0.5 দিয়ে গুণ করো আসবে কত ভাইয়া 20, রাইট? সো এপসিলন কত আসবে 20 ভোল্ট। সো অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে ঘ 20 ভোল্ট। হ্যাঁ, এগুলো এরকম টাইপের প্রবলেম ভাইরা অলরেডি সলভ করছি, অনেক সলভ করছি। এই জিনিসপাতিগুলো কমন। সো কমন হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্যারাডে সেকেন্ড ল, আর একটা হচ্ছে তোমার স্বকীয় আবেশ গুণাঙ্কের যে প্রবলেমটা ওইটা। কোন মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 0.5 এম্পিয়ার, আচ্ছা এটা 8 না 0.5 এম্পিয়ার এ তড়িৎ প্রবাহ 0.5 সেকেন্ড হবে। আচ্ছা এটা সেকেন্ড, ঠিক আছে 0.5 এটা জায়গায় এস হবে। 10 এম্পিয়ার থেকে 5 এম্পিয়ারে পরিবর্তিত হলে গৌণকুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত? কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত? ওকে, পারস্পরিক আবেশ গুণাঙ্ক কি? এল, এল না এম, রাইট? সো এপসিলন সমান কি হবে? এম নেগেটিভ চিহ্ন আছে নাই, সো ডিআই ডিভাইড বাই ডিটি। কত তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে? আবিষ্ট হচ্ছে ভাই 10 ভোল্ট। এম আমরা বের করব, ডিআই তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হচ্ছে 10 থেকে 5 এ আসছে। আমি জাস্ট সিম্পলি ভ্যালুটা দিয়ে বসাই, পরিবর্তন কত ভাই 10 ছিল আসছে 5, তার মানে পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে হচ্ছে 5। কত সময়ের মধ্যে? 0.5 সেকেন্ড সময়ের মধ্যে। ভালো কথা। সো 5 কে 0.5 দিয়ে ভাগ করলে তোমার অ্যানসার আসবে কত 10। 10 কে 10 দিয়ে কাটাকাটি করলে অ্যানসার আসবে কত 1, তার মানে মিউচুয়াল ইন্ডাকটিভ কোএফিসিয়েন্ট কত আসবে 1 হেনরি, রাইট? বা পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত আসবে 1 হেনরি। 1 হেনরি কোথায় দেওয়া আছে? খ নম্বরে। সো খ নম্বর ইজ রাইট অ্যানসার। একটি আদর্শ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে। মুখ্য কুণ্ডলী ভোল্টেজ কি ভাই হচ্ছে ইপি দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, ইপি দেওয়া আছে কত 15 ভোল্ট। প্রবাহ মাত্রা দেওয়া আছে 3 এম্পিয়ার, তার মানে আইপি বা মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা দেওয়া আছে 3 এম্পিয়ার। গৌণকুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে। গৌণকুণ্ডলী ভোল্টেজ কি ইএস, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ। গৌণকুণ্ডলীর প্রবাহ মাত্রা তোমার নির্ণয় করতে হবে বা আইএস, এটা কত নির্ণয় করতে হবে? একদম সিম্পল ভাইয়া, আমাদের ইপি বাই ইএস, ইপি ডিভাইড বাই ইএস, এই ফর্মুলাটা কি? এই ফর্মুলা হচ্ছে ভাই আইএস ডিভাইড বাই আইপি, বা আরেকটা রাশি আছে ওইটাকে আমরা পাক সংখ্যার সাথে রিলেট করতে পারি যে এনপি ডিভাইড বাই এনএস। আমাদের এটা লাগবে না এখানে, কারণ কি? কারণ হচ্ছে আমাদের পাক সংখ্যা রিলেটেড কোনো কিছু অপশনে দেওয়া, কোশ্চেনে দেওয়া নাই বা আমাদের টাই নাই, ঠিক আছে? ওকে, ভালো কথা। ইপি এর ভ্যালু কত? আমাদের ডাইরেক্ট গিভেন 15 ভোল্ট। আমরা কি করব? আমরা হচ্ছে ইএস এর ভ্যালু গিভেন দেওয়া আছে 25 ভোল্ট। আইএস এর ভ্যালু কত? আইএস এর ভ্যালু হচ্ছে আমরা বের করব। আইপি এর ভ্যালু কত? আইপি এর ভ্যালু হচ্ছে 3 এম্পিয়ার। আমি যখন কাটাকাটি করি 3 দিয়ে 15 কাটলে 5, সরি কাটাকাটি তো করা যাবে না, 5 দিয়ে কাটলে হচ্ছে এটা 3 ডিভাইড বাই 5, আর এই 3টা তুমি এই পাশে নিয়ে আসো, সমান কত আসবে আইএস। সো আইএস কত আসতেছে 9/5। আইএস কত আসতেছে? আইএস আসতেছে হচ্ছে 9/5, 9/5 এম্পিয়ার। আইএস কি মানে 2 এম্পিয়ার হবে ভাই? 2 এম্পিয়ার হইলে এখানে 10 হওয়া লাগতো, 2 এম্পিয়ার হবে না। সো 2 এম্পিয়ার একটু ছোট হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 2 এর চেয়ে ছোট কোনটা আছে? অ্যান্সার হচ্ছে ঘ। সো ঘ নম্বর ইজ রাইট অ্যান্সার। ওকে, একটি আদর্শ 1:1.8 স্টেপ ডাউন ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ক্ষমতা 10 কিলোওয়াট। আচ্ছা, এটা কি স্টেপ ডাউন ট্রান্সফরমার? স্টেপ ডাউন ট্রান্সফরমার যদি হয়, তোমার সেকেন্ডারি কয়েলের যে ভোল্টেজ প্রাইমারি কয়েলের ভোল্টেজের চেয়ে কি হবে? কম হবে। এটাই তো স্টেপ ডাউন ট্রান্সফরমার। প্রাইমারি কয়েলে তুমি 100 ভোল্ট দিলে সেকেন্ডারি কয়েলে 20 ভোল্ট বা 5 ভোল্ট বা 2 ভোল্ট পাবা। এটা হচ্ছে মেইনলি স্টেপ ডাউন ট্রান্সফরমারের মেইন মেকানিজম। ওকে, মুখ্য কুণ্ডলী ক্ষমতা দেওয়া আছে। মুখ্য কুণ্ডলী অথবা গৌণ কুণ্ডলী যেটাই বলুক,
মুখ্য কুণ্ডলী অথবা গৌণকুণ্ডলী যেটাই বলো, ক্ষমতা যেহেতু দেওয়া আছে ভাই, দুইটারই ক্ষমতা সেম, ডাজন্ট ম্যাটার এটা প্রাইমারি অর সেকেন্ডারি, ঠিক আছে? প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল দুইটারই কি পাওয়ার সেম। পাওয়ার যদি সেম হয়ে থাকে, গৌণকুণ্ডলীতে 25 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ কত? সো ভাই প্রাইমারি কয়েলের ভোল্টেজ, প্রাইমারি কয়েলের পাওয়ার আর সেকেন্ডারি কয়েলের পাওয়ার দুইটাই সেম, রাইট? দুইটা যদি সেম হয়ে থাকে, তোমার কি লিখতে পারি? পাওয়ার সমান কি? ভি ইন্টু আই। সো ভিপি, ভিপি কে না লিখে বাইরে হচ্ছে যেহেতু ইপি দিয়ে লিখছি, সো ইপি ইন্টু আইপি সমান কি? ইএস ইন্টু আইএস। ভালো কথা। গৌণকুণ্ডলীতে 25 এম্পিয়ার মুখ্যকুণ্ডলী ভোল্টেজ কত? আচ্ছা, তোমার ইপি আমি যদি এভাবে লিখি, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে ভাই 10 কিলোওয়াট, সো 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, 10 ইন্টু গৌণকুণ্ডলীতে কত দেওয়া আছে? 25 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তার মানে ইএস ইন্টু আইএস। আইএস এর মান কত? 25। এটা কত? এটা হচ্ছে 10 ইন্টু এটা। ওকে, সো ইএস কত আসবে? ইএস আসবে হচ্ছে ভাই, আমি যদি এটা দিয়ে এটাকে ভাগ করি, 25 দিয়ে এটাকে ভাগ করি, সো 40 আসবে। 40 ইন্টু 10, তার মানে 400 ভোল্ট। সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত? সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ হচ্ছে 400, বাট আমাদের মুখ্যকুণ্ডলীতে ভোল্টেজ চাইছে। ওকে, মুখ্যকুণ্ডলীতে ভোল্টেজ চাইছে। এখন মুখ্যকুণ্ডলীতে আমি ভোল্টেজ বের করতে চাই, আমি কিভাবে বের করব? দেখো, আমার হচ্ছে, আমরা যদি একটু ব্যাক করি যে ভাই আমাদের ইপি প্রাইমারি কয়েলে ভোল্টেজ ডিভাইড বাই সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ, এটা কি? এটা হচ্ছে ভাই এনপি ডিভাইড বাই এনএস। ভাইরা দেখো, এটা কি? এটা হচ্ছে ভাই স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার যদি হয়, তাহলে অবশ্যই সেকেন্ডারি কয়েলে যে পাক সংখ্যা আছে, এটা কি হবে? সেকেন্ডারি কয়েলে যে পাক সংখ্যা আছে, এটা প্রাইমারি কয়েলের পাক সংখ্যার চেয়ে কম হবে, রাইট? কম হবে। এখন দেখো 1:8 যে দেওয়া আছে, এটা কি তোমার এনপি টু এনএস দেওয়া আছে নাকি এনএস টু এনপি দেওয়া আছে? এটা হচ্ছে তোমার একটু বুঝতে হবে। এখন দেখো, বাইরে হচ্ছে যেহেতু সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম বলতেছি, সো অবশ্যই প্রথম যেটা আছে এটা হবে সেকেন্ডারি কয়েল, তার মানে এটা কি হবে? এনএস টু এনপি বা এনএস ডিভাইডেড বাই এনপি, রাইট? তার মানে এটা কি হবে? এটা হচ্ছে এনএস ডিভাইড বাই এনপি বা এটার উল্টাটা 1/8। ইপি কত ভাই? ইপি আমরা মাত্র যা বের করলাম, না বের করবো। ইএস কত? ইএস হচ্ছে বাই 400। সো 8 দিয়ে 400 কে ভাগ করো, কত আসবে? 200, রাইট? নাকি উল্টা লিখলাম ভাই? উল্টা লিখলাম? হ্যাঁ হ্যাঁ, উল্টা লিখছি। এনপি বাই এনএস এখানে দেওয়া আছে 1:8। এনপি বাই এনএস দেওয়া আছে 1:8, তার মানে এটা, মানে এনএস বাই এনপি দেওয়া আছে 1:8, তো এটা তো উল্টো হবে ভাই, 8/1 হবে। এটা কি দেওয়া আছে? এনএস ইস টু এনপি বা এনএস বাই এনপি, এটা দেওয়া আছে 1/8। তার মানে এটা যদি উল্টাইতে চাই, এনএস যদি নিচে আনতে চাই, 8 উপরে চলে যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে। ইপি সমান কত? 32, 4200, সরি 3200 ভোল্ট। সো এটা হচ্ছে রাইট। হ্যাঁ, ভোল্টেজ বাড়ছে ভাই, স্টেপ আপ, রাইট? ওকে, 3200 ভোল্ট, 3200 ভোল্ট, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা যে অপশনগুলো যে দেওয়া আছে, এটা কি স্টেপ আপ নাকি স্টেপ ডাউনের ক্ষেত্রে দেওয়া আছে। একটি স্টেপ আপ ট্রান্সফরমারে 100 ভোল্ট সরবরাহ করে গৌণকুণ্ডলীতে। আচ্ছা, এটা এক্স্যাক্টলি সেম প্রবলেম, এটা তোমরা করে নিবা, এখানে অ্যান্সার দেওয়া আছে। ওকে, ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর মাঝে ও আয়তাকার কাঁচা লোহার কোর ব্যবহার করা হয়, তা কোন গুণাবলিষ্ট হওয়া প্রয়োজন? আচ্ছা, আয়তাকার যে কোরটা দেওয়া হয়, এটা মেনলি দেওয়া হয় তোমার ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, এটা যাতে একটু বৃদ্ধি পায় আর কি। সো ম্যাগনেটিক ফিল্ডটা কেন বৃদ্ধি পাওয়া লাগে? কারণ হচ্ছে আমরা যে ইনডিউসড ইএমএফ এখান থেকে নিব বা ইনডিউসড কারেন্ট এখান থেকে আমরা আউটপুট হিসেবে নিব বা ইলেকট্রিক এনার্জি হিসেবে নিব, এই এনার্জিটার এফিসিয়েন্সিটাতে বাড়ে, ঠিক আছে? এফিসিয়েন্সিটাতে বাড়ে। এটা কি হিস্টেরিসিসের সাথে কোনো রিলেশন আছে? আচ্ছা না ভাইয়া। বায়ু থেকে কম হতে না ভাই, এটাও কোনো রিলেশন, ক্ষরণ কম হয় এটাও কোনো রিলেশন না। মেইন ব্যাপার হচ্ছে ভাইয়া, মানে এখানে এখানে দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে ভাইয়া, এখানে যখন তুমি ঘোরাবা, তোমার কি হবে? ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। সো এটা হচ্ছে একটা জিনিস যে যান্ত্রিক শক্তির জন্য ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হচ্ছে। বাট এই জিনিসটাই মাঝখানে যখন তুমি একটা লোহার গলিত লোহার মজ্জা বা কোর দিচ্ছ, ওই যে গলিত লোহার অ্যাটমগুলো আছে, লোহা কেন দিচ্ছে? কারণ লোহা হচ্ছে মোস্ট ম্যাগনেটাইজড এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবল। ফেকনি, আয়রন, কোবাল্ট, নিকেল, তিনটা। কোবাল্ট এবং নিকেল একটু দামি জিনিস, এই জন্য আমরা এগুলো ইউজ করি। আমরা ইউজ করি কি? লোহা, এগুলো হচ্ছে সহজে পাওয়া যায়। সো লোহার মধ্যে যে অ্যাটমগুলো আছে, এই অ্যাটমগুলো অটোমেটিক্যালি তোমার হচ্ছে আলাদা করে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে ওইখানে। একে তো ভাই ঘোরার জন্য ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, আবার আমার যে লোহাগুলো আছে, লোহাগুলো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে। দুইটা ম্যাগনেটিক ফিল্ড মিলে আমরা হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ওইখান থেকে পাই। এই একটা রিজন হচ্ছে আমরা কি করি? মাঝখানে কোর বা মোচা ইউজ করি, যেটা অ্যাকচুয়ালি মেনলি গলিত লোহার হয়। তুমি কোবাল্টের ইউজ করতে পারো, নিকেলের ইউজ করতে পারো, হলাম টু মাচ এক্সপেন্সিভ, এই জন্য আমরা ওইগুলো ইউজ করি না, ঠিক আছে? তো এখানে কোনোটা অ্যান্সার হবে না। মুখ্য কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে, তড়িৎ প্রবাহ দেওয়া আছে, গৌণকুণ্ডলীতে ভোল্টেজ দেওয়া আছে, কত এম্পিয়ার? এটা তোমরা করবা, এটা তোমরা করবা। ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি। আচ্ছা,
হ্যাঁ, মুখ্য কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের ফলে গৌণ যে আবেশ হয় এটা কি বলে পারস্পরিক আবেশ। এক্স্যাক্টলি সেম প্রবলেম আমরা একটা দেখছি তপন স্যারের বই ছিল ইসাক স্যারের। তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবেশিত তড়িৎচালক শক্তি নিচের কোনটির উপর নির্ভর করে না? আবেশিত তড়িৎচালক শক্তি কোনটির উপর নির্ভর করে না? আচ্ছা, এখানে একটু ভুল দেওয়া আছে, এটা অ্যান্সার এটা হবে না। ভাইরা দেখো একটু বলি, আবেশিত তড়িৎচালক শক্তি এটা সমান কি? এটা সমান হচ্ছে ভাই এন ডি ফাই ডিভাইড বাই ডিটি। এটাকে ভাইরা এইভাবে লিখতে পারি এন ডি এ ভি কস থিটা ডিভাইড বাই ডিটি। ঠিক আছে, ওকে, এন ডিভি ডি এন। এখন দেখো আমার যে তড়িৎচালক শক্তিটা আবিষ্ট হচ্ছে এটা কিসের উপর ডিপেন্ড করে? প্রথম কথা হচ্ছে ভাইয়া ওই যে ফ্লাক্সটা ওই যে কয়েলটা আছে কয়েলের মধ্যে কয়টা পাক সংখ্যা আছে ওইটার উপর ডিপেন্ড করে। যদি পাক সংখ্যা বাড়ে ইনডিউসড ইএমএফ কি হবে? বৃদ্ধি পাবে। যদি পাক সংখ্যা হ্রাস পায় ইনডিউসড ইএমএফ হ্রাস পাবে। সেকেন্ড কথা হচ্ছে ভাই এখানে টাইমের একটা রিলেশন আছে। ব্যাপার হচ্ছে কম সময়ের মধ্য দিয়ে যখন ওই এরিয়ার মধ্যে কম সময়ের ভেতরে ওই এরিয়ার মধ্যে দিয়ে বেশি পরিমাণ ফ্লাক্স যাবে ওইটার জন্য কি হবে? তোমার হচ্ছে ইনডিউসড ইএমএফ বৃদ্ধি পাবে। সময়ের জন্য এটার ইনডিউসড ইএমএফ কম বেশি হতে পারে। এটা কি ডিরেক্ট এখানে রিলেশন আছে ফ্লাক্সে, বা আমি বলতে পারবো হচ্ছে চৌম্বক ক্ষেত্রে। চৌম্বক ক্ষেত্র যেখানে বেশি হবে ওইখানে তোমার ফ্লাক্স লাইন বেশি প্রবাহিত হবে। ফ্লাক্স লাইন বেশি প্রবাহিত হলে তোমার ইনডিউসড ইএমএফ বৃদ্ধি পাবে। সো প্রথম রিলেশন থেকে বলতে পারতেছি ভাই পাক সংখ্যা ফ্লাক্স লাইন এবং সময় তিনটার সাথে সম্পর্ক আছে। সেকেন্ড রিলেশন থেকে বলতে পারতেছি ভাই এই যে এটা কি আমার যে কয়েলটা আমি বানাইছি কয়েলের মধ্যে কতটুকু এরিয়া আছে ওই এরিয়াটা অ্যাকচুয়ালি কিভাবে আছে কোন ওরিয়েন্টেশনে আমার ফ্লাক্স লাইন সাথে আছে ওইটার উপরও ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আর থিটা কি? থিটা হচ্ছে ভাইয়া এই যে এরিয়া এবং ফ্লাক্স লাইন আছে দুইটার মাঝে যে অ্যাঙ্গেল আছে এই দুইটার মাঝে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে। সো এই দুইটা রিলেশন আমার মিললে এটাই বোঝাচ্ছে যে ভাই পাক সংখ্যা ফ্লাক্সের পরিবর্তন আমি দুইটা জায়গা থেকে পাইতে পারি, একটা চৌম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফল এবং সময়ের উপর ডিপেন্ড করতেছে। সো এখানে যেহেতু দেওয়া আছে সময়ের উপর ডিপেন্ড করে না, এখানে চাইছে কি কোনটার উপর ডিপেন্ড করে না? কোন পাক সংখ্যার উপর ডিপেন্ড করে? হ্যাঁ। আবেশের উপর ডিপেন্ড করে? হ্যাঁ। সময়ের উপর ডিপেন্ড করে? এটার উপর ডিপেন্ড করে। আমরা ডিপেন্ড করতেছে না কিসের উপর? ডিপেন্ড করতেছে না রোধের উপর। সো অ্যান্সার ইজ গ নম্বর হচ্ছে কারেক্ট। সো ঘ নম্বর কিন্তু ভুল দেওয়া আনসার। ঠিক আছে, গ নম্বর হচ্ছে কারেক্ট। এটা তপন স্যারের বইয়ে দেওয়া আছে, মেডিকেলও আসছে, এটা একটু দেখে নিবা, এই কোয়েশ্চনটা একটু দেখে নিবা। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে গ। ওকে, তারপর হ্যাঁ এটা আমরা সলভ করলাম না, এটা সলভ করি। কোন মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ একক হারে পরিবর্তিত হলে গৌণ কুণ্ডলীতে আবেশিত তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, এটাকে বলে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আচ্ছা, এটা একটু দেখবা। একটি কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্কের মান 10 হেনরি। হ্যাঁ, এটা আমরা দেখছি তপন স্যারের বইয়ে। 10 পাকের একটি আদর্শ সলিনয়েডের আবেশের পরিমাণ 3.5 মিলি হেনরি। সলিনয়েডের মধ্যে 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে প্রতি পাকের জন্য তোমরা করবা, ভাইরা অলরেডি এরকম টাইপের অনেক প্রবলেম করছি। চৌম্বক আবেশের উপর ভিত্তি করে নিচের কোন তড়িৎ যন্ত্র তৈরি করা হয়? কোন তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে? ট্রান্সফরমার ভাই, রাইট। এটা একদম প্রথম প্রবলেমে ছিল, যদি তপন স্যারের বই আসছে, বাট এটা মেডিকেলও আসছে। মেডিকেল ডেন্টাল দুই জায়গায় আসছে। ডেন্টালে মোস্ট প্রবলি আগে আসছে, মেডিকেলে পরে আসছে। ডেন্টালে 19 আসছে, মেডিকেলে মোস্ট প্রবলি 21 আসছে। আমি নট শিওর, বাট এমনই হতে পারে। ডেন্টালে মেডিকেলে 1 বছর পরে আসছে। সো কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। দিক পরিবর্তী প্রবাহের অর্ধচক্রের জন্য প্রবাহের গড় মান এত দেওয়া আছে, প্রবাহের শীর্ষ মান কত? আচ্ছা, গড় মান আই এভারেজ, ধরো আই এভারেজ, এটার রিলেশনটা কি? আই এভারেজ সমান হচ্ছে ভাই 2 ডিভাইড বাই রুট ওভার পাই, রাইট? এরকমই তো নাকি? পাই ডিভাইড বাই রুট ওভার 2, পাই ডিভাইড বাই রুট ওভার 2 ইন্টু আই নট ম্যাক্সিমাম ভ্যালু, রাইট? এরকমই তো রিলেশনটা নাকি? এরকমই তো রিলেশনটা, রাইট? ভাই রিলেশনটা কি? এখানে কি দেওয়া আছে? দিক পরিবর্তী প্রবাহের অর্ধচক্রের জন্য প্রবাহের গড় মান। ভাই কি রিলেশন ভুলে গেলাম নাকি? সম্পর্ক ভুলে গেলাম নাকি? দেখি তো ভাই সম্পর্কটা ঠিক আছে কিনা, একটু ভাই ক্রস চেক করে নিচ্ছি। ঠিক আছে, ইকুয়েশনগুলো তো একটু কনসেপ্ট একটু ট্রিকি আর কি, প্যারা নাই ভাইরা, এই জিনিসগুলো একদম ইজি, জাস্ট এক দুইটা সলভ করলেই মনে থাকে। ভাই ভুলে গেছি কারণ বয়স বেড়ে গেছে, তো ওই জন্য হচ্ছে একটু ভুলে গেছি। বাট তোমাদের কিন্তু বয়স বাড়লে হবে না, তোমরা মনে রাখতে হবে ভাইয়ের মতো এরকম ভাবে একটু ক্রস চেক করার কনসেপ্ট তোমাদের থাকলে হবে না। সো হ্যাঁ, এটা হচ্ছে 2 বাই পাই। হ্যাঁ, সো আই এভারেজ এটা হচ্ছে 2 বাই পাই ইন্টু আই নট। আই নট কি? আই নট হচ্ছে ভাই ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে গড় মান।
তোমাকে কি দেওয়া আছে, গড় মান দেওয়া আছে 1.6, 2 ডিভাইড বাই ভাই ধরো 3.14 বললাম, ইন্টু আই নট বের করবো। ওকে, 1.6 ইন্টু 3.14 ডিভাইড বাই 2 আই নট। এখন দেখো 2 দিয়ে যখন এটা কাটবে, এটা কি আসবে 0.8, রাইট? 0.8 মানে 3.80%। 3.80% কত? মানে 3.1416। তুমি দেখো এটাকে যদি তুমি এভাবে করতে পারো ভাইয়া, এটাকে তুমি এভাবে করতে পারো যে 0.8 বা এটাকে লিখতে পারো 8 ডিভাইড বাই 10 ইন্টু 3.14 ইন্টু আই নট। ঠিক আছে, এটা দিয়ে যখন এটা গুণ করবা কত আসবে ভাইয়া? মানে 3 8 কত, 24, রাইট? 24-এর চেয়ে একটু বেশি আসবে, মানে ধরো সাপোজ ভাই ভ্যালু হচ্ছে 25 আসছে, সো 25 ডিভাইড বাই 10, রাইট? 25 ডিভাইড বাই 10, সো এটা কত আসবে? মোটামুটি 2.5 আসবে। 2.5 এম্পিয়ার। 2.5 এম্পিয়ার কোনটা? হ্যাঁ, সো ঘ নম্বর ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, দিক পরিবর্তী প্রবাহের মান সর্বোচ্চ হতে শূন্য মানে পৌঁছতে। আচ্ছা ভাইরা, এই জিনিসপাতিগুলো ইকুয়েশন একদমই দেখাবো না, জাস্ট ভাইরা চিত্রগুলো একটু গ্রাফগুলো দেখবো। দিক পরিবর্তী প্রবাহ মানে কি, এটা রাইট? সো এটা ধর হচ্ছে টাইম, এটা ধর হচ্ছে আমার কারেন্ট। দিক পরিবর্তী প্রবাহ পর্যায়কালের ব্যাপারে মনে আছে তো? এখানে এই পয়েন্টটা উপর দিকে যাওয়ার ট্রাই করে, এটার ক্লোজেস্ট একটা পয়েন্ট বের করবে, সেটা উপর দিকে যাওয়ার ট্রাই করে। সো এখানে এই দুইটার মাঝে সময় যে ডিফারেন্স, এটাকে আমরা বলি কি পর্যায়কাল। এটার অর্ধেক কি? পর্যায়কালের অর্ধেক। ধরো মাঝখানে এটা, এটার অর্ধেক, তার মানে এটা কত আসবে? T/4। তোমাকে বলছে কি ম্যাক্সিমাম থেকে শূন্য পৌঁছাতে, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা কি ম্যাক্সিমাম তো, রাইট? এখান থেকে তুমি শূন্যে পৌঁছাবা, এই যে এতটুকু। সো এই সময়টা তোমাকে বের করতে হবে, এই সময়টা বের করতে হবে। এই সময়টা কি হ্যাঁ, এখান থেকে এখানে আসতে T/4, এখান থেকে এখানে T/2, তার মানে সময় কত হবে? T/2 মাইনাস T/4। সো করো, দেখবা T/4 আসবে। চিত্র চিত্র দেখে তুমি অ্যান্সার করতে পারো। হ্যাঁ, এটা তো ম্যাক্সিমাম, রাইট? এটা ম্যাক্সিমাম, এই যে এই ভ্যালুগুলো ম্যাক্সিমাম। এখান থেকে তুমি এখানে আসো, অলওয়েজ T/4 সময় লাগবে, অলওয়েজ T/4। এই অর্ধেকটা লুপ কমপ্লিট করতে ভাই কত লাগে? T/2। দেখো অর্ধেকটা লুপ কমপ্লিট করতে, এই যে উপর বলো নিচে বলো, এই অর্ধেকটা লুপ কমপ্লিট করতে T/2, এই পুরোটা লুপ কমপ্লিট করতে কি T/2। বাট ম্যাক্সিমাম থেকে জিরোতে পৌঁছাতে, ম্যাক্সিমাম থেকে জিরোতে পৌঁছাতে এটার অর্ধেক। ম্যাক্সিমাম থেকে জিরোতে পৌঁছাতে কি T/2, আর ম্যাক্সিমাম থেকে জিরোতে পৌঁছাতে এটার অর্ধেক, তার মানে কি T/2 × 2 বা T/4। তো রাইট আনসার ইজ T/4। বুঝতে পারছি? আচ্ছা, এখানে দুইটা অ্যান্সার দেওয়া আছে T/4, এখানে মোস্ট প্রবাবলি 2 হওয়ার কথা, একটু দেখে নিবা। ওকে, দিক পরিবর্তী প্রবাহের কার্যকর মান। কার্যকর মান কি ভাই? আইআরএমএস কি 1/√2 ইন্টু সর্বোচ্চ মান। আর সঠিক এবং গড় মান কি আই, এখানে কি দেওয়া আছে? এভারেজ। আচ্ছা, সিম্পলি আই দেওয়া আছে। ওকে, আই সমান কি 2/π ইন্টু আই নট। ওকে, দুইটার মাঝে সম্পর্ক একটা আরেকটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে দেখবা আইআরএমএস ডিভাইড বাই আই। এটা কি আসতেছে? এটা আসতেছে ভাই আই নট বাদ, সো 2/π√2। ওকে, সো আইআরএমএস কি আসবে? 2/π√2 বা 2 বাই, কোথাও ভুল করলাম নাকি? আচ্ছা, এটা তো পাই বাই এ আসবে, রাইট? পাই ডিভাইড বাই 2 ইন্টু আই নট। সো এটা কি আসবে? পাই ডিভাইড বাই 2√2। সো কি আসবে? আইআরএমএস সমান আই ইন্টু আইআরএমএস সমান হচ্ছে আই ইন্টু পাই ডিভাইড বাই 2√2। পাই ডিভাইড বাই 2√2। ওকে, হ্যাঁ, গড় নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। আয়ের ভ্যালু দেওয়া আছে, কম্পাঙ্ক এবং বিস্তার উভয়কে দ্বিগুণ করা হলে নিচের কোনটি আচ্ছা, কম্পাঙ্ক বিস্তার, কম্পাঙ্ক দেখো এখানে কি দেওয়া আছে? আই সমান 10 sin ওমেগা টি। এখন কম্পাঙ্কের ডিরেক্ট রিলেশন দেওয়া নেই, তুমি এটা একটু ভেঙে নাও। sin ওমেগা কে তুমি এভাবে লিখতে পারো যে 2πf, ওমেগা সমান কি 2πf ইন্টু টি। এটাকে দ্বিগুণ করলে কি আসবে ভাই? বিস্তারকে দ্বিগুণ করো, তার মানে এটা 20 আসবে। sin কম্পাঙ্ক দ্বিগুণ করো, সো এটা কি আসবে? 4πf ইন্টু টি। 2πf টি জায়গায় কি লিখতেছি আমরা? ওমেগা টি, রাইট? ওমেগা টি লিখতে পারতেছি, রাইট? 2πf টি জায়গায় ওমেগা টি লিখতে পারতেছি, তার মানে এটা কি আসবে? sin 2 ওমেগা টি, 2 ওমেগা টি। 2πf টি এর দ্বিগুণ না, এটা দ্বিগুণ তো 2 ওমেগা টি। আর এই যে এটা জায়গায় কি লিখতে পারতেছি? 10 20 কি 10 এর দ্বিগুণ। সো আগে ছিল আই নট, এখন দ্বিগুণ হয়েছে, তার মানে 2 আই নট। সো আই সমান 2 আই নট sin 2 ওমেগা টি হবে, আই নট 2 আই নট sin ওমেগা টি হবে, রাইট? ওকে, তড়িৎ প্রবাহ সমীকরণ দেওয়া আছে, তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত ভাই? কম্পাঙ্ক তুমি জাস্ট এটাকে কম্পেয়ার করো, আই সমান আই নট sin 2πf ইন্টু টি। যদি কম্পেয়ার করো 2πf টি সমান কত? 314। 2 ইন্টু 3.14 ইন্টু এফ ইন্টু টি। আচ্ছা, এখানে টিও আছে, হ্যাঁ টি। আচ্ছা ভাই, তো টি কাটাকাটি যাবে, সমান কত আসবে? 314। সো এটা দিয়ে এটাকে কাটো, আসবে হচ্ছে 100।
100কে 2 দিয়ে কাটো, তার হচ্ছে 50, তার মানে 50 হার্টজ। ওকে, 50 হার্টজ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরকম টাইপের অনেক প্রবলেম আছে। ই এর ভ্যালু দেওয়া আছে, ই বলুক আই বলুক দুইটা সেম সেম ইকুয়েশন। ই সমান ই নট সাইন ওমেগা টি লিখতে পারো, ই সমান আই সমান আই নট সাইন ওমেগা টি লিখতে পারো। গড় বর্গের বর্গমূল মানে আরএমএস ভ্যালু আর কি। সো আরএমএস ভ্যালু কি ভাই, আরো একটা সলভ করে দিচ্ছি। আরএমএস ভ্যালু হচ্ছে 1/√2 ইনটু আই নট, বা এখানে কি হবে ই নট, ই নট কত 220। সো 220/√2, 220/√2 কত হবে, 220/√2 কত হবে, হ্যাঁ 220/√2 কত আসবে, 140 সামথিং আসবে রাইট, হ্যাঁ 155 সামথিং, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। সো এরকম অর্ধচক্রের জন্য দিক পরিবর্তী প্রবাহের গড় মান, অর্ধচক্রের জন্য দিক পরিবর্তী প্রবাহের গড় মান কত আসে, গড় মান আসে হচ্ছে 0.6। ভাই গড় মান কি, আই এভারেজ সমান π/√2 ইনটু আই নট। এই যে π/√2 এটা ক্যালকুলেটরে বসাবো, দেখবো হচ্ছে আসবে 0.637। এখন এটা কোত্থেকে আসছে ভাই, এটা তুমি মনে রাখবা অলওয়েজ। সবসময় তো এরকম ফরম্যাটে দেওয়া অ্যান্সার নাও থাকতে পারে, এরকম ফরম্যাটে ফ্র্যাকশন আকার দেওয়া থাকতে পারে, তখন হচ্ছে তোমার এটা ডিরেক্ট লিখতে হবে। ওকে, একটি দিক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক দেওয়া আছে, শীর্ষমান পৌঁছাতে আর কত সময় লাগবে বা শীর্ষমান পৌঁছাতে দেখো এখান থেকে যদি শুরু হয়, এই যে শীর্ষমানে পৌঁছাতে এই এই জায়গায় পৌঁছাতে কত সময় লাগবে ভাইয়া, t/4 রাইট। পর্যায়কালের কি 1/4। এখন পর্যায়কাল বের করতে হবে, পর্যায়কাল বের করতে হবে। পর্যায়কাল টি সমান কি, টি হচ্ছে ভাইয়া 1/f। সো 1/25 হার্জ 25 সেকেন্ড। সো এটার অ্যান্সার কি হবে t/4, এটাকে 4 দিয়ে ভাগ করবে, তার মানে আরো 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে ভাইয়া 1/25 ইন্টু 4, তার মানে 100। 1/100 মানে কি 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড, হুইচ ওয়ান, ঘ রাইট। ওকে ভেরি গুড, একদম সিম্পল ভাইয়া রাইট। আচ্ছা পর্যায়বৃত্ত তড়িৎচালক বলে একটি পূর্ণচক্রের গড় মান, পূর্ণচক্রের গড় মান কত ভাইয়া, এখানে ভালো মতো বুঝো পূর্ণচক্রের গড় মান। তুমি যদি সাইকেলটা দেখো ভালো মতো, এই যে দেখো এখানে হচ্ছে পজিটিভ সাইকেল, এখানে হচ্ছে নেগেটিভ সাইকেল। এটা যদি পজিটিভ হয় এখানে নেগেটিভ হবে রাইট, একটা কি করবে কারাকারি করে ফেলবে। সো গড় মান কত হবে, 0 হবে রাইট। এই জন্য দেখবো আমরা যখন সলভ করি আমরা হচ্ছে এরকম অর্ধচক্রের গড় মান, অর্ধচক্রের আরএমএস ভ্যালু এটা নিয়ে ক্যালকুলেট করি। সো পূর্ণচক্রের গড় মান কত হয়, 0 হয়। পূর্ণচক্রের আরএমএস এর মান কত হয়, এটাও 0 হয়। অর্ধচক্রের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন গুলো আসে। ওকে, 220 ভোল্ট হচ্ছে শীর্ষ মান। এখন ভালো মতো বুঝো, এই যে 220 ভোল্ট আছে এটা হচ্ছে আউটপুট ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট ভ্যালু। শীর্ষ মান কত হবে, শীর্ষ মান কি হবে, এটা হচ্ছে আরএমএস ভ্যালু, ঠিক আছে। সো ভোল্টেজ যেহেতু, সো এটা কি লিখবো, ই আরএমএস সমান 1/√2 ইনটু শীর্ষ মান ই নট। আরএমএস এর ভ্যালু কত, 220 ভোল্ট। আমার কি বের করতে হবে, ই নট বের করতে হবে। √2 আমি এই পাশে নিয়ে আসি। সো √2, আচ্ছা √2 কে ভাই না লিখে 1.41 লিখি, 1.41 ইনটু ই নট, ঠিক আছে, 1.41 ইনটু ই নট। সো তুমি যদি এটাকে সলভ করো এটা কত আসবে মোটামুটি বলো তো ভাইকে, 220 ইনটু 220 এর 40%, 220 এর 40% কত, লাইক 100 হবে, তার মানে 320 এর মতো অ্যান্সার আসবে। সো ই নট উইল বি মোস্ট প্রবাবলি 320 ভোল্ট। 320 ভোল্ট কত, ঘ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার, হ্যাঁ 311 ভোল্ট, যেটা ওটা কাছাকাছি আর কি। পরিবর্তী প্রবাহ আয়ের ইকুয়েশন দেওয়া আছে, পর্যায়কাল কত ভাই, এই যে দেখো এই যে রাশিটা, এই রাশিটা কি, তুমি জাস্ট কম্পেয়ার করো আই নট সাইন টুয়াইস পাই এফ টি। এখন বলতে পারো ভাই এটা তো আমরা পড়ি নাই, আমরা পড়ছি আই নট সাইন ওমেগা টি। তোমরা পর্যাবৃত্ত গতি পড়ো নাই, ওমেগা কি লিখতে পারি, ওমেগাকে আমরা লিখতে পারি টুয়াইস পাই এফ রাইট, টুয়াইস পাই এফ। ওকে, আমাকে কি চাইছে, পর্যায়কাল চাইছে। সো আমি যদি এটার এটা কম্পেয়ার করি আমি কি পাচ্ছি, টুয়াইস পাই এফ সমান কি, আমি টিটা বাদ দিয়ে দিচ্ছি 100 পাই। সো পাই পাই বাদ 2 দিয়ে কাটাকাটি করো, কত আসবে 50, তার মানে এফ এর ভ্যালু 50 হার্টজ। বাট আমাকে পর্যায়কাল চাইছে। সো এফ এবং টি এর মধ্যে সম্পর্ক কি 1/t, তার মানে এটাকে উল্টাই দিবা 1/50 সেকেন্ডস, মানে 0.02 সেকেন্ডস রাইট, 0.02 সেকেন্ডস। ওকে, 240 ভোল্ট দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহের সমতুল্য ডিসি প্রবাহের মান কত, সমতুল্য ডিসি প্রবাহের মান 340। কিভাবে আসছে, একদম সিম্পল, আমার হচ্ছে ই আরএমএস বা আরএমএস এর যে ভ্যালু 1/√2 ইনটু ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, ম্যাক্সিমাম মানে ব্যাপারটা হচ্ছে একদম সিম্পল ভাই। তুমি যখন এসি সোর্সগুলো দেখবে, এসি সোর্স কি দেখতে এমন, টাইমের রেসপেক্টে ইওর ভ্যালুটা দেখতে এমন, বাট এটাকে যখন তুমি ডিসিতে কনভার্ট করবা বা ডিসিতে চিন্তা করবা, ডিসিটা দেখতে এমন হবে, এই যে এরকম, এটা তো চলে যাচ্ছে, ডিসিটা দেখতে এরকম হবে। তার মানে এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হবে তোমার ডিসি সোর্সের আউটপুট, ঠিক আছে, ডিসি সোর্সের আউটপুট। সো এখান থেকে হচ্ছে ই নট বের করে নিবা, এটা আসবে। তড়িৎ প্রবাহের ইকুয়েশন দেওয়া আছে, এতে দশা পার্থক্য। আচ্ছা এটা আমাকে একটা জিনিস বলো, ধরো তোমার কাছে দুইটা পর্যায়কাল দেওয়া আছে, একটা হচ্ছে y1
সমান a sin ওমেগা টি, আরেকটা ধরো এরকম দেওয়া আছে y2 সমান a sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি 30, ঠিক আছে। এই দুইটার মধ্যে দশা পার্থক্য কি? দশা পার্থক্য মানে হচ্ছে ভাইয়া, দশা পার্থক্য হচ্ছে ইনিশিয়ালি যখন এরা শুরু যাত্রা করতেছিল তখন এই দুইটা তরঙ্গের মাঝে বা এই দুইটা ফ্রিকোয়েন্সির মাঝে বা এই দুইটা কি বলতো সাইনোসয়েডাল ইকুয়েশনের মাঝে অ্যাকচুয়ালি কতটুকু ডিফারেন্স ছিল। ব্যাপারটা একদম সিম্পল, তুমি যখন গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করবা, একটা ধরো এরকম ভাবে শুরু হয়েছে, আর একটা ধরো এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে। সো দেখো শুরু থেকে এদের মাঝে একটা ডিফারেন্স ছিল না, এটাই কত, এটাই হচ্ছে দশা পার্থক্য। এখন এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করে? ওমেগা টি প্লাস 30, তার মানে এখানে হচ্ছে 30 ডিফারেন্স, মাইনাস হইতে পারতো, তাও 30, প্লাস মাইনাস যাইতে থাকতো 30। সো তুমি হচ্ছে এরকম আইডিয়াল কন্ডিশন নিয়ে আসবা। এখানে আইডিয়াল দেওয়া আছে, বাট এখানে আইডিয়াল দেওয়া নাই। সো আইডিয়াল যদি দেওয়া, আচ্ছা এখানে মাঝখানে সাইন মিসিং। সো আমি যদি এটাকে আইডিয়াল নিতে চাই, tan sin ওমেগা দিয়ে গুণ করো। সো ওমেগা টি প্লাস ওমেগাকে আমি কি লিখতে পারি? টুয়াইস পাই ডিভাইড বাই ক্যাপিটাল টি ইন্টু টি ডিভাইড বাই 3। সো এটা বাদ, তার মানে কি থাকতেছে অ্যাকচুয়ালি টুয়াইস পাই বাই 3। সো এই টুয়াইস পাই বাই 3টাই কি রিপ্রেজেন্ট করতেছে? মানে এখানে 30 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে এটাই কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি দশা পার্থক্য, রাইট? এটা হচ্ছে আমাদের দশা পার্থক্য। ভাই কি অবস্থা হয়ে আছে জানি না, বুঝতে পারছি। সো এটা কি আমাদের দশা পার্থক্য। এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের প্রবলেমই না, এটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের প্রবলেম। একটু জাস্ট খেয়াল রাখবা, তাইলেই আমাদের অ্যান্সারগুলো চলে আসবে। আর এটা ওকে, এটা তো একদম ইজি গেল। হ্যাঁ, টুয়াইস পাই বাই টি। আচ্ছা এখন মনে হতে পারছে ভাই ওমেগা সমান টুয়াইস পাই বাই টি, এটা কোত্থেকে আসছে? আমরা দেখো, আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা এইরকম ফর্মুলা ইউজ করছি, টুয়াইস পাই এফ, এবং এই এফ থেকে হচ্ছে আমরা পর্যায়কাল বের করছি এইরকম ভাবে, এফ হচ্ছে 1/t, রাইট? সো এখানে যদি একসাথে আমরা ইনকর্পোরেট করি, এফ এর জায়গায় 1/t বসাও, সো টুয়াইস পাই বাই টি আসতেছে। এটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। আমরা হচ্ছে একদম সিম্পল। আচ্ছা, এই কি পূর্ণচক্রের জন্য কোনো এটা এটা রিপিটেড কোয়েশ্চেন, এটা করবো না। এখানে কি বলছে ওয়ার্ডগুলো দেখবা, পূর্ণচক্র 0 ভাই, 0 0 0 0 0 কোনটা? হ্যাঁ 0 অ্যান্সার। একমুখী বিদ্যুৎ প্রবাহের কম্পাঙ্ক কত? ভাই একমুখী বিদ্যুৎ প্রবাহের কি কম্পাঙ্ক হয়? এই একমুখী বিদ্যুৎ প্রবাহের কি কম্পাঙ্ক হয়? একমুখী বিদ্যুৎ, এটা টাইম, এটা ধর হচ্ছে আই বললাম, সেটা কি কোনো কম্পাঙ্ক আছে? কম্পাঙ্ক তো হয় ভাই সাইনোসয়েডাল জন্য, কম্পাঙ্ক যেগুলো কনস্ট্যান্ট এগুলোর জন্য কম্পাঙ্ক হয় না, তার মানে কম্পাঙ্ক তো ভাই 0। ওকে, কোন দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির বর্গের বর্গমূল মানে 10 ভোল্ট, মানে আরএমএস ভ্যালু 10, শীর্ষ মান। এটাও করবে না, তোমরা করবা। 16 ওহম রোধের মধ্যে দিয়ে একটি পরিবর্তিত তড়িৎ প্রবাহ পাঠানো হলে আরএমএস এর মান পাওয়া যায় 10 এম্পিয়ার। রোধের দুই প্রান্তে সর্বোচ্চ বিভব পার্থক্য কত হবে? এটাও তোমরা করবা, এটা করবো না। ওকে, বইটা আসছে, সাস্টে আসছে তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক। আল্লাহ, এটা নাকি বইটা আসছে তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক। দেখো আমি যদি কম্পেয়ার করি কিসের সাথে, আই সমান আই নট সাইন, আমি ডিরেক্ট লিখি টুয়াইস পাই এফ ইন্টু টি, কম্পেয়ার করে টিটা বাদ দাও। সো টুয়াইস পাই এফ, এটা কত আসতেছে? 629, 2 ইন্টু 3.14, এফ সমান 629। সো এটা কত আছে? 6.28, এফ সমান 629। আচ্ছা অ্যাপ্রক্সিমেটলি এফ এর বলে কত আসবে? এফ এর বলে আসবে হচ্ছে ভাই 100 হার্টজ, মানে 100.11 আসবে। ক নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরকম অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, এগুলো তোমরা সলভ করবা। ওকে ভাইরা হচ্ছে, হ্যাঁ সলভই তো করে দিছে এক দুইটা, হ্যাঁ আর এক দুইটা প্রবলেম আছে, এগুলো তোমরা সলভ করবা। সো আজকে হচ্ছে ভাইরা মোটামুটি 164টা এমসিকিউ উইথ সলিউশন দেখলাম, আর কিছু জিনিসপত্র তোমাদের দিয়ে রাখছি। ট্রাই করবা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ে তোমাদের মেইন বইটা একবার একটু গোথ্রো করলে হয়তো টপিকগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো দেখা হবে আবার তোমাদের সাথে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। টিল সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবা, আর ভাইদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ সবাইকে।